প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চারপাশে আজ আলোর ছড়াছড়ি, গান বাজনা, মেয়েদের হাসির খিলখিল শব্দ, বাচ্চাদের ছোটাছুটি, সবকিছু মিলিয়ে পরিবেশটা একদম রমরমাই হয়ে আছে। আজ হাসান সাহেবের মেয়ের বিয়ে। বরযাত্রী অনেকক্ষণ আগেই চলে এসেছে। খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ। সবাই মিনিট 10 একটু জিরিয়ে নিচ্ছে। বরযাত্রীদের বসার জন্য খুবই জাঁকজমকপূর্ণ আয়োজন করেছেন হাসান সাহেব। বরযাত্রীরাও তৃপ্তি করে খেয়ে সবাই খানিকটা রেস্ট নিতে মগ্ন। তাদের মধ্যে শুধু স্থির নেই একজন। দুদণ্ড চুপচাপ বসে থাকার মতো মানবী যে সে নয়। সবসময় হেসে খেলে বেড়ানো এবং অন্যকে খুশিতে মাতিয়ে রাখাই মেয়েটার কাজ। ওর মা বলে, হাঁটতে শেখার পর থেকে তুই আর হাঁটিসনি, সারাদিন তো শুধু দৌড়ে আর লাফিয়ে বেড়াতিস। সে কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠে মেয়েটা। এসি রুমে চুপচাপ বসে থাকতে একদমই ভালো লাগছে না জয়ীর। বাইরে ফুরফুরে বাতাসের স্বাদ নেওয়ার জন্য মন একদমই ব্যাকুল হয়ে উঠেছে ওর। চেয়ার ছেড়ে ওঠার সময় মায়ের চোখ রাঙানি দেখলেও ভুবন ভোলানো একটা হাসি দিয়ে রুমের বাইরে বেরিয়ে এলো জয়ী। মিষ্টি রঙের একটা ভারী জর্জেট শাড়িতে অপ্সরীর মতো দেখাচ্ছে ওকে। দোতলা থেকে নিচে বাগানে এসে দাঁড়িয়ে খুব স্বস্তি বোধ করছে ও। সন্ধ্যার পর নানান রকম লাইট দিয়ে সাজানো বাগানটা একদম ঝকমক করছে। সাউন্ড বক্সে জোরে গান বাজছে আর বাচ্চারাও সেই গানের তালে তালে নাচছে। জয়ী বাগানটা ঘুরে ঘুরে দেখছে। হালকা বাতাসে ওর চুলগুলো একটু একটু করে উঠছে। এভাবেই হাঁটছে আর মনে মনে ভাবছে যে আরো কিছুক্ষণ খোলা পরিবেশের স্বাদ নেওয়া যায়। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হতে তো এখনো খানিকটা সময় বাকি আছে, তখন না হয় দৌড়ে পৌঁছে যাব দোতলায়। গুনগুন করে গান গাইতে গাইতে এগোচ্ছিল জয়ী। হঠাৎ এক দৃশ্য দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। দৃশ্যটা খুব আজব ঠেকলো ওর চোখে। একজন সুঠাম দেহের সুদর্শন উঁচা লম্বা পুরুষ দুধের মতো ধবধবে সাদা পাঞ্জাবি গায়ে বাগানের একটা বেঞ্চিতে বসে আছে। হাতের সিলভার রঙের ঘড়িটার উপর লাইটের আলো এসে পড়ায় চকচক করছে। পায়ের উপর পা তুলে চোখে চশমা পরে হাতে একটা বই নিয়ে সেদিকে মনোযোগী হয়ে তাকিয়ে আছে। ছেলেটির দিকে তাকিয়ে ভুরু কুঁচকে গেল জয়ীর। বিয়ে বাড়িতে বসে কেউ আবার বই পড়ে নাই? চারিদিকে এত হইচই, চিল্লাচিল্লি, গান বাজনা চলছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই এই ছেলে। শান্ত চেহারায় বসে ঠোঁট জোড়া হালকা পিটপিট করে এক মনে বই পড়েছে। বসে থাকা ধরনটাও তার বেশ রাজকীয়। এমন আজব দৃশ্য দেখে কৌতূহল চাপিয়ে রাখতে পারল না জয়ী। একটু ঠোঁট বাঁকিয়ে কিছু একটা ভেবে হেঁটে হেঁটে এগিয়ে এলো বেঞ্চিটির সামনে। প্রথমে ভাবলো ওকে সামনে এসে দাঁড়াতে দেখে ছেলেটাই হয়তো কিছু বলবে, কিন্তু হলোই বা তার উল্টোটা। ছেলেটা কিছু বললো তো নাই, বরং মুখ তুলে তাকালোই না পর্যন্ত। সে বইয়ের শব্দগুলোর মধ্যেই হারিয়ে আছে। ওদিকে জয়ী আর একটু চুপ করে থাকতে পারলো না, আর একটু সামনে এসে নিজেই বলে ফেললো, হাই। ছেলেটার কানে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসতেই সে শান্ত চোখে বই ছেড়ে একবার জয়ীর মুখের দিকে তাকালো। জয়ীর হাসি মাখা মুখটা 2 সেকেন্ড দেখে মুখটা নিচে নামিয়ে আবারও বইয়ের দিকে তাকালো। ছেলেটার চোখ দুটো জয়ীর ভিতর মুগ্ধতার সৃষ্টি করলো। কি স্বচ্ছ সেই চোখ! ওর মনে হলো এর আগে কখনোই সে কোনো পুরুষের এত সুন্দর চোখ দেখেনি। কিন্তু হাই বলার পরেও ছেলেটা কোনো উত্তর না দিয়ে আবারও বইয়ে ডুব দেওয়াতে জয়ীর একটু বিরক্তই লাগলো, কিন্তু সেটা চেপেও আবারও বলল, হ্যালো। ছেলেটা আবারও কোনো উত্তর তো দিলই না, এমনকি তাকালো না পর্যন্ত। জয়ীর এবার কিছুটা রাগও পেল। ও কি খারাপ কিছু বলেছে না? আর এমনিতেই ওর আগ বাড়িয়ে কথা বলার একটু অভ্যাস আছে, বড্ড মিশুক মেয়েটা। রাগী হলেও জয়ী এবার বলল, আসসালামু আলাইকুম। ছেলেটা আবারও না তাকিয়ে মাথা নিচু করেই উঠে দাঁড়ালো আর বলল, ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তরটা কোনো মতে দিয়ে আবার কোনো দিকে না তাকিয়েই বইটা হাতে নিয়ে হনহনিয়ে ওখান থেকে চলে গেল। জয়ী অবাক চোখে ওর যাওয়া দেখলো। কেমন অসামাজিক ছেলে, অভদ্র কোথাকার। একটু কথাই না হয় বলেছিল, তাতেই ওভাবে মুখ ঘুরিয়ে উঠে যেতে হলো। এসব ভাবতে ভাবতে রাগ ও অপমান বোধ দুটোই চাপছিল জয়ীর মনে। পাশ দিয়ে কোনের ছোট বোন কণিকা হেঁটে যাচ্ছিল। কণিকাকে দেখতে পেয়ে জয়ী ওকে ডাকলো। কণিকা জয়ীর পাশে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার জয়ী আপু, একা একা এখানে কি করছো? জয়ী আঙ্গুল দিয়ে ছেলেটার চলে যাওয়ার দিকে ইশারা করে বলল, কে রে ছেলেটা? আমার চাচাতো ভাই। জানো কি হয়েছে?
কিছু বলছেন? তোমার ভাইয়ের মতো কথা বলতে টাকা লাগে, জানো না? একটু হাই হ্যালো বললাম, কিন্তু বান্দা পাত্তাই দিল না। সালাম দিলাম, কোনো মতে উত্তরটা দিয়ে কেটে পড়লো। মানুষ ঠিকই বলে, সুন্দর মানুষের ভাব বেশি থাকে। দেখো, আমিও তো সুন্দর, কিন্তু আমি কি তোমার ভাইয়ার মতো ঢং করি? এই প্রথম কাউকে দেখলাম যে নিজেই নিজেকে সুন্দর বলছে। এটাই তো প্রবলেম, কাউকে সুন্দর বললে মুখে বলো যা বাড়িয়ে বলছো, কিন্তু মনে মনে ঠিকই নিজেকে সুন্দর ভাবে। আর এখনকার দিনে তো বদনাম করার মানুষের অভাব নেই, তাই নিজের ঢাক আমি নিজেই পিটাই। ভালো বুদ্ধি না? অস্থির বুদ্ধি। আর তুমি ভাইয়ার ব্যবহারে কিছু মনে করো না। ভাইয়া হয়তো জানে না যে তুমি দুলা ভাইয়ের খালাতো বোন। দূর, বাদ দাও তোমার ভাইয়ার কথা, চলো উপরে যাই। চলো। মিসেস রত্না বারবার আশেপাশে চোখ ঘোরাচ্ছে। শাড়িতে সুসজ্জিত শালীন চেহারার মহিলাটিকে অস্থির দেখাচ্ছে, কারণ তার চোখের মনি 3 ছেলের এক ছেলেকেও চোখের সামনে দেখতে পাচ্ছে না। আর স্বামী জয়নাল সাহেব পাশেই বসে আছেন। মিসেস রত্না আশেপাশে তার 3 ছেলের এক ছেলেকেও দেখতে না পেয়ে স্বামী জয়নাল সাহেবকে জ্বালিয়ে মারছে। চিন্তিত মুখে মিসেস রত্না বললেন, তিনটার একটাকেও দেখছি না কেন বলো তো? ওরা কি বাচ্চা মনে নাকি যে হারিয়ে যাবে? এখানে আছে কোথাও হয়তো। ছেলেদের এত আসলে রাখা অভ্যাস বাদ দাও, ওরা বড় হয়ে গেছে। মিসেস রত্না কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার মেজ ছেলে এগিয়ে আসতে দেখে থেমে গেলেন। তাড়াতাড়ি উঠে ছেলের দিকে পা বাড়ালেন। অভ্র, কই ছিলিস এতক্ষণ? আসার পর থেকে তোকে দেখছি না। হাতে এটা কি? বই আম্মু। বিয়ে বাড়ি এসেছিস, আনন্দ ফুর্তি কর, এখানে এসেও বই পড়তে হবে? এটা কি বই পড়ার মতো জায়গা? তুমি জানোই আমি বিয়ে বাড়ি টাড়ি যাই না। তুমি জোর করলে আর কুঞ্জরির বিয়ে বলেই অ্যাটেন্ড করছি। আমাকে আমার মতো থাকতে দাও। অয়ন কোথায়? ভাইয়া আর ভাবিকে নিচে দেখলাম, ডেকে এসেছি। আর অরণ্য? ওর খবর জানি না, নিশ্চয়ই কোথাও আড্ডা দিচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে। তোমার নবাব জাদাকে ফোন করে খুঁজো, আমি একটু চাচার সাথে দেখা করে আসি। যা, কিন্তু আশেপাশেই থাকিস। বেশি ভিড় ঠাট্টা হইচই পছন্দ করে না। হাতের বইটা মায়ের কাছে রেখে চাচার কাছে গিয়ে টুকটাক সাহায্য করতে লাগলো। কুঞ্জরি আর কণিকা অভ্রর আপন ছোট চাচাতো হাসান সাহেবের মেয়ে। আজ কুঞ্জরির বিয়েতেই অভ্ররা পুরো পরিবার সহ এসেছে। কুঞ্জরি আর কণিকাকে নিজের মেয়ের মতোই স্নেহ করেন জয়নাল সাহেব। স্ত্রীরাও তাদের সুনজরে দেখেন। অয়ন, অভ্র আর অরণ্য, জয়নাল সাহেবের 3 ছেলেই হাসান সাহেবকে তার নিজের ছেলের মতোই সাহায্য করছে। অরণ্য অবশ্য একটু চঞ্চল টাইপের, বন্ধুদের সাথে আড্ডা, ঘুরে বেড়ানো আর আধুনিক যন্ত্রের প্রতি ওর আকর্ষণ বেশি। অয়ন বাবার সাথেই ব্যবসাটা সামলে নিয়েছে, কিন্তু অভ্রর হিসেবটা আবার একটু আলাদা। বাহিরে শান্ত চেহারার আড়ালে ওর জেদি স্বভাবটাও বোঝা যায় না। জয়নাল সাহেব নিজের বড় ব্যবসার দায়ভার তিনি অভ্রকে বুঝিয়ে দিতে চেয়েছেন, কিন্তু অভ্র তাতে রাজি হয়নি। সে বলেছে ব্যবসাই করবে, কিন্তু কোম্পানিটা হবে তার নিজের হাতে গড়া। বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল। আজ 2 বছর পর কঠোর পরিশ্রমের ফসল হিসেবে একটি সফল কোম্পানির মালিক অভ্র নিজেই। বাবার থেকে নেওয়া পুরো টাকাটাও চুকিয়ে দিয়েছে। জয়নাল সাহেবও সে টাকা নিতে আপত্তি করেনি, বরং গর্বের সাথেই নিয়েছেন। টাকা দিয়ে তিনি তার বাবা হওয়ার দায়িত্ব পালন করেছেন। ঠিক তেমনি টাকা ফেরত নিয়ে ছেলের সব অভিমানকে ক্ষুণ্ণ হতেও দেয়নি। অভ্রর এই সাফল্য দেখে জয়নাল আর রত্নার বুক গর্বে ভরে ওঠে। কণিকা আর জয়ী উপরে চলে এলো। জয়ীর মা মেয়েকে পাশে বসিয়ে রাখলেন। মিসেস রত্না ওইদিকে অরণ্যকে ফোন করে আনলেন। আত্মীয় স্বজন আর সকল মেহমানদের উপস্থিতিতে সম্পন্ন হলো কুঞ্জরির আর নোমানের বিয়ে। বিয়ে পড়ানোর সময় জয়ী আর চোখে কয়েকবার অভ্রর দিকে তাকালো। অনিচ্ছা সত্ত্বেও কেন জানি জয়ীর নজর বারবার অভ্রর দিকেই যাচ্ছে। সেদিকে অভ্রর কোনো ভ্রুক্ষেপ নেই। সে চুপচাপ সুপুরুষদের মতো চাচার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। আজ বৌভাতের অনুষ্ঠান। কুঞ্জরি শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর থেকে হাসান সাহেবের বাড়িটা বড্ড খালি খালি লাগছে। একটা দিনের মধ্যেই হাসান সাহেব এবং তার স্ত্রীর মনে হচ্ছে কতদিন মেয়েকে দেখেন না। কণিকার মনটাও বড় বোনের জন্য ছটফট করছে। যে রুমে 2 বোন একসাথে থাকতো, কুঞ্জরিকে ছাড়া সে একা রুমে থাকতে দম বন্ধ হয়ে আসছে কণিকার। রাতে কয়েকবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল মেয়েটা।
বউ ভাতের অনুষ্ঠানে কুঞ্জলির সাথে দেখা হবে ভেবে সবার মনটা ব্যাকুল হয়ে উঠেছে। আনুষ্ঠানিক কাজ সেরে রওনা হওয়ার প্রস্তুতিও চলছে। ওইদিকে জয়নাল সাহেবের পরিবারেও তড়িঘড়ি করে রেডি হচ্ছে। জয়নাল সাহেবের ছোট ভাই হাসান সাহেব এনাদের জন্যই নিজ বাড়িতে অপেক্ষা করছেন। সবাই একজোট হয়েই রওনা হবেন মেয়ের শ্বশুর বাড়িতে বউ ভাতের অনুষ্ঠানে। মিসেস রত্না নীল জামদানি শাড়ি, যথেষ্ট ভারী গহনা আর মেকআপ করে মেজ ছেলে অভ্রর ঘরে এলেন। এসে দেখলেন অভ্র সোফায় বসে ল্যাপটপে বসে কিছু কাজ করছে। রত্না ছেলের পাশে বসতে বসতে বললেন, সে কি রে অভ্র, এখনো রেডি হসনি? বের হতে হবে তো। হব। তোকে এত বলে কয়ে 2 দিন ফ্রি করেছি, এর মধ্যেও কাজ করতে হবে কেন রে বাবা? শুভ্রকে বল 2টা দিন অফিসের কাজ সামলে নিতে। শুভই সামলাচ্ছে আম্মু, কিন্তু কিছু কাজ আমারই অ্যাপ্রুভ করতে হবে। হাত পা গুটিয়ে বসে থাকা সম্ভব না। আচ্ছা বাবা, বুঝেছি, ওসব ছাড়। একটা কথা শোন, বলো, শুনছি। কাল বিয়ে বাড়িতে একটা মেয়ে দেখলাম, তোর সাথে বাড়ি মানা? রত্না কথাটা শেষ করার আগেই অভ্র বিরক্তি আর রাগ নিয়ে কটমট করে তার দিকে তাকালো। বিরক্তির সুরে বলতে লাগলো, আবারও ওসব মেয়েদের কথা? তোমাকে আর কতবার বলবো যে আমি এখন বিয়ে করব না? আর কতবার বললে তুমি বুঝবে যে আমি এখন বিয়ের জন্য রেডি না? বিয়ে করবি না তো কি করবি? কেরিয়ার সেট করতে চেয়েছিলি, আমি আর তোর আব্বু বারণ করেছি? এখন মাশাআল্লাহ নিজে একটা কোম্পানির ওনার তুই, তোর বন্ধুরা বিয়ে করে 2-1টা বাচ্চার বাপ হয়ে গেছে। কতদিন আর এই ব্যাচেলার জীবন চলবে তোর? সময় হলে আমিই বলবো। সময়টা হবে কবে? 29-এ পা দিয়েছে এবার, আবার সময় কিসের? ছেলেদের জন্য 29 বছর কিছুই না। তুমি না বলছিলে দেরি হয়ে যাচ্ছে? যাও গিয়ে দেখো অরণ্য রেডি হয়েছে কিনা, আমায় রেডি হতে দাও। রত্না কিছুক্ষণ ছেলের দিকে চেয়ে থাকলেন, অতঃপর আর কিছু না বলে নিঃশব্দে উঠে গেলেন। অভ্র ল্যাপটপ ছেড়ে ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে একটা কালো পাঞ্জাবি বের করে পরে নিল। চুল আশ্রয়ে হাতে ঘড়ি পরে আয়নার দিকে স্থির কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এই পর্যন্ত অভ্রর মা ওর জন্য কতগুলো বিয়ের সম্বন্ধ ওর সামনে রেখেছেন তার হিসেব নেই, কিন্তু বিয়ের কথা শুনলেই অভ্রের মধ্যে একটা পালাই পালাই ভাব কাজ করে। গত 2 বছর ধরে প্রতি সপ্তাহে একটা করে হলেও মেয়ের ছবি দেখান মিসেস রত্না অভ্রকে, কিন্তু অভ্র খুব কৌশলে সেসব এড়িয়ে যায়। বউ ভাতের অনুষ্ঠানে পৌঁছানোর পর কুঞ্জরির শ্বশুর বাড়ির লোকজন সব মেহমানদেরকে সাদরে গ্রহণ করে ভেতরে নিয়ে বসালেন। অভ্রও একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়ল। বসে বসে কিছুক্ষণ মোবাইল চাপল। পরিচিত 2-1জন বিজনেসম্যানদের সাথে টুকটাক কথাও বলল। খেতে বসার জন্য ডাক পড়ার পর অয়ন, অভ্র, অরণ্য সহ সব কাজিনরাই একসাথে খেতে বসল। পাশ দিয়ে জয়ী ওর একটা কাজিনের সাথে হেঁটে যাচ্ছিল। হঠাৎই ওর নজর অভ্রর উপর পড়তেই ও থেমে গেল। কিছু একটা ভেবে আস্তে হেঁটে অভ্রদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। আর চোখে অভ্রকে একবার দেখে নিল। অভ্র চুপচাপ মাথা নিচু করেই খাচ্ছে। জয়ী এবার বলে উঠল, কি খবর আপনাদের? কোনো সমস্যা হচ্ছে না তো? তৎক্ষণাৎ অরণ্য বলে উঠল, হ্যাঁ হচ্ছে, আমার খুবই সমস্যা হচ্ছে। ওই যে দূরে বসে আছেন ওই দাদু হা করে আমার দিকে তাকিয়ে আছেন, জানি না কি এমন দেখছেন। আমি ওনার জন্য রোজটা ভালো মতো কামড়িয়ে খেতে পারছি না। প্লিজ ওনাকে গিয়ে একটু বলে আসুন আমার দিকে ওইভাবে না তাকিয়ে থাকতে প্লিজ। জয়ী পিছনে ঘুরে এক পলক দেখে হেসে ফেলল। পরে বলল, ওই দাদুর চোখে সমস্যা আছে, আই মিন উনি চেহারা, উনি তোমার দিকে তাকিয়েই নেই। তুমি খাও। ও থ্যাংক গড। পাশ থেকে কণিকা অরণ্যকে একটা খোঁচা মেরে জয়ীর উদ্দেশ্যে বলল, ওর কথাই কান দিও না তো তুমি, আমরা একদম ঠিক আছি। তুমিও বসো আমাদের সাথে, খেয়ে নাও। অভ্রর কানে সব কথা পৌঁছলেও ওইদিকেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। মুখ তুলে একবারও তাকায়ও নি। জয়ী ওর বেখায়ালি স্বভাব দেখে একটু হাসি দিয়ে বলল, না তোমরা খাও, আমি তো দেখতে এলাম যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি তো আর অন্যদের মতো কেউ কথা বলতে এলে মুখ ঘুরিয়ে উঠে যাওয়ার মতো মানুষ নই। জয়ীর কথা শুনে অবাক হলো অভ্র। হঠাৎ মুখ তুলে সামনে তাকাতেই জয়ীর সাথে চোখাচোখি হয়ে গেল।
ওর মুখটা চিনতে একটুও কষ্ট হলো না অভ্রর। জয়ীর মুখে একটা আলাদা মায়া মায়া ভাব আছে, যা দেখলে সহজেই ভোলার কথা না। জয়ীকে দেখে অভ্রর কাল রাতের কথা মনে পড়ে গেল। ওর বুঝতে বাকি রইল না যে জয়ী কথাটা ওকেই ব্যঙ্গ করে বলল। কিন্তু অভ্রর মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। অভ্র গ্লাসের পানিটুকু ঢকঢক করে খেয়ে উঠে গেল। জয়ী মনে মনেই বলছে, যখন তখন এভাবে উঠে যায় কোন ছেলেটা? সামাজিকতা বলতে কিছুই জানে না নাকি? যাকে তাতে ওর কি? অভ্র চলে যাওয়ার পরও জয়ী সবার সাথে পরিচয় হয়ে আরো কিছুক্ষণ কথা বলল। অভ্র একটা কোকের বোতল হাতে নিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ ওর ফুপি এসে ওর ফুফাতো বোন মনিকে ওর কোলে দিয়ে বললেন, অভ্র রে, মনিকে একটু ওয়াশরুমে নিয়ে যেত, আমার একটু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। অভ্র কিছু বলতে যাওয়ার আগেই ওর ফুপি চলে গেল। কোলে বসে থাকা মনি বলে উঠল, ভাইয়া, হিসু করব। হ্যাঁ ভাইয়া দাঁড়াও। অভ্র আশেপাশে তাকালো। এত ভিড়ের মধ্যে ওয়াশরুম কোথায় খুঁজবে ও? ওর মা, চাচি, কণিকা বা অন্য কোনো পরিচিত মহিলাকেও আশেপাশে দেখছে না। মনে মনেই ভাবছে নিশ্চয়ই সবাই কুঞ্জরির কাছে গেছে। পাশ দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়েকেই উপায় না পেয়ে ডাকলো অভ্র। এই যে শুনুন। মেয়েটা ঘুরে তাকাতেই যখন আবারও জয়ীর মুখটাই দেখতে পেল, তখন কথা বন্ধ হয়ে গেল অভ্রর। আবারও এই মেয়ে, এত মানুষ থাকতে এই মেয়েটাকেই কেন ডাকতে গেল, সেটা ভেবে কুল পাচ্ছে না অভ্র। জয়ীও অভ্র ডাক শুনে চমকে উঠেছে। যে ছেলের সাথে যেচে কথা বলতে গেলেও মুখ ঘুরিয়ে নেয়, সেই কিনা নিজ থেকেই জয়ীকে ডাকলো। জয়ী জিজ্ঞাসু নজরে ওর দিকে তাকিয়ে আছে। অভ্র খুব ইতস্ত বোধ হচ্ছিল, কিন্তু দরকারে পড়ে যখন একবার ডেকেই ফেলেছে তখন আর কি করার। অভ্র যথেষ্ট শান্ত গলায় বলল, ওয়াশরুমটা কোন দিকে একটু বলতে পারবেন? বাচ্চাটা ওয়াশরুমে যাবে। জয়ী আঙ্গুল দিয়ে ওয়াশরুমের রাস্তাটা দেখিয়ে দিল। অভ্র সেদিকে যাওয়ার জন্য পা বাড়াতেই জয়ী পেছন থেকে বলল, ও হ্যালো। ও অভ্র থেমে গিয়ে আবার পেছন ফিরে ওর দিকে তাকালো। জয়ী অনর্গল বলে চলল, ওটা লেডিস ওয়াশরুম। জেন্টস ওয়ে তুমি কিভাবে যাবে? দেখি বাচ্চাটাকে আমায় দাও। তুমি এখানেই দাঁড়াও, আসো দেখি বাবু। অভ্রর কোল থেকে ছো মেরে মনিকে কোলে নিয়ে হাঁটতে লাগলো জয়ী। অভ্র ভেবা চাকা খেয়ে ওখানেই দাঁড়িয়ে আছে। মনে মনেই ভাবছে, এই পুচকি মেয়েটা ওকে তুমি করে বলে গেল নাকি? বয়স বড় জোর 18 থেকে 19 হবে অরণ্যর মতো। যেখানে অভ্র ওকে তুমি ছেড়ে আপনি বলে সম্বোধন করলো, সেখানে এই মেয়ে এক ঝটকাতেই বলে কিনা তুমি তুমি এখানে দাঁড়াও। পিটপিট করে অভ্র বলে ফেললো, আজব ক্যারেক্টার। ওইদিকে জয়ী ভাবছে, এত আদিক্ষেতা করে আপনি শুনুন, হেন তেন এইসব বলার কি আছে? ওই ছেলে কনের ভাই আর জয়ী বরের বোন, স্বাভাবিকভাবে দুটো কথা বলতেও আবার ট্যাক্স লাগে নাকি? এমনিও এই আপনি টাপনির ফর্মালিটি ভালো লাগে না জয়ের। কিন্তু যাই হোক, ছেলেটার কণ্ঠটা ডিসেন্ট, বেশ ভদ্রভাবেই কথা বলেছে। একটু ঠোঁট মেলে হাসলো জয়ী। মনিকে ওয়াশরুম থেকে নিয়ে এসে দেখলো অভ্র এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। জয়ী এসে দাঁড়াতেই মনিকে ওর কাছ থেকে নিয়ে কোনো মতে ধন্যবাদটুকু বলেই চলে গেল অভ্র। মুখ বাঁকিয়ে একটা ভেঙচি কেটে জয়ীও চলে গেল ওর কাজে। কুঞ্জরির শ্বশুর বাড়ি থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে এলো। বাড়ি ফিরেই যে যার মতো রুমে ঢুকে গেল বিশ্রাম নিতে। কিন্তু অভ্র ফ্রেশ হয়েই বসে গেছে এক গাদা ফাইল নিয়ে। অনেক রাত পর্যন্ত কাজ করলো। কাজ শেষ হতেই প্রতিদিনের মতো কফি মগ হাতে বারান্দায় দাঁড়িয়ে রইল। কফি খেতে খেতে ক্লাসিক্যাল মিউজিক বা পুরোনো গান শোনার অভ্যেসটা অভ্রর আছেই। দের রাত্রিতে বারান্দায় দাঁড়িয়ে নির্ঘুম ব্যস্ত শহরটাকে দেখেও। ডুবন্ত ব্যস্ততার দিন কাটিয়ে পরের দিনের হিসাব কষে একাকি দাঁড়িয়ে আজও ঠিক তাই করলো। কফি মগটা বেডসাইড টেবিলে রেখে বিছানায় শুয়ে পড়ল। পরদিন সকাল সকাল অফিস চলে গেল অভ্র। লাঞ্চ পর্যন্ত একটানা কাজ করলো। লাঞ্চ ব্রেকের পর তার পরের সময়ের মিটিংয়ে ফাইলটা খুঁজতে গিয়ে দেখলো ফাইলটা আনতে ভুলে গেছে। ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ বলে লকারে রেখেছিল অভ্র। ওর ফিঙ্গারপ্রিন্ট ছাড়া লকও খুলবে না, তাই ড্রাইভারকে ফাইল আনতে পাঠাতে পারছে না। আর দেরি না করে গাড়ি নিয়ে বাসায় রওনা হলো। কিন্তু অর্ধেক রাস্তা না যেতেই গাড়ি থেমে গেল। কিছুতেই স্টার্ট নিচ্ছে না। গাড়ি থেকে নেমে দেখলো গাড়ির সামনের চাকা পাঞ্চার হয়ে গেছে। এদিকে গাড়িতেও আবার সেফটিও নেই।
রাগে ধ্যাত বলে চাকায় একটা লাথি মারল অভ্র। বাড়িতে ফোন করতে গিয়ে দেখে ব্যাটারি লো, আর এই ব্যাটারি লো থাকার কারণে ফোনটাও বন্ধ হয়ে গেছে। আসলে সমস্যা যখন আসে তখন 14 গোষ্ঠীকে সাথে নিয়েই আসে। কাঠফাটা রোদে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছে অভ্র। রোদের তাপে ভুরু কুচকে আসছে ওর, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। আশেপাশে কোনো খালি রিক্সা বা সিএনজিও দেখতে পাচ্ছে না। রিক্সাওয়ালাদেরও তো এখন লাঞ্চ টাইম, এ সময় রিক্সা পাওয়াটাও খুবই মুশকিল। দেরি হয়ে যাচ্ছে ওর। জয়ী ওর বান্ধবীর বাসা থেকে রিক্সা করে ফিরছিল। দূর থেকে দাঁড়িয়ে থাকা অভ্রকে চিনতে একটুও বেগ পেতে হলো না ওর। গাড়ির পাশে ভর দুপুরে একা অভ্রকে কোমরে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখে মনে কৌতূহল জাগলো জয়ীর। রিক্সাটা ঠিক অভ্রর সামনেই দাঁড় করিয়ে বলল, হ্যালো মিস্টার, কোনো সমস্যা? এমনি অভ্রর মাথা গরম হয়ে আছে। হঠাৎ জয়ীকে সামনে দেখে বিরক্তিই লাগলো ওর। এই একটা মেয়ের সাথে কেন যে বারবার দেখা হচ্ছে সেটাই ভাবছে অভ্র। তবুও বিরক্তি চেপে আবারও বলল, গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। এক কাজ করো, আমার সাথে এসো, আমি ছেড়ে দিই। নো থ্যাঙ্কস, আমি ম্যানেজ করে নেব। কিভাবে ম্যানেজ করবে? ঘন্টা খানিক দাঁড়িয়ে থাকলেও রিক্সা পাবে না, আর এই গরমে সিদ্ধ হয়ে যাবে। জয়ী অবশ্য ভুল কিছু বলেনি। অভ্র মনে মনে ভাবছে কি করবে। অচেনা অজানা একটা মেয়ের সাথে একই রিক্সায় ওঠার কথা ভাবতেও অস্বস্তি লাগছে। মিটিংটাও খুব জরুরি, তাড়াতাড়ি ফাইল নিয়ে পৌঁছতে হবে। খালি রাস্তায় আরেকবার চোখ বুলোলো অভ্র। জয়ী রিক্সার সিটের এক সাইডে চেপে বসে পাশটা খালি করে দিয়ে অভ্রকে বলল, কই আসো। অভ্র আর উপায় না পেয়ে রিক্সায় উঠে পড়ল। জয়ীর সাথে যথেষ্ট ফাঁক রেখে কোনো মতে বসেছে ও। ওর ভিতরে খুবই অস্বস্তি কাজ করছে। জয়ীর দিকে একবারও তাকাচ্ছেও না। অন্যদিকে জয়ী খুব স্বাভাবিকভাবেই বসে চুইংগাম চিবোচ্ছে। মাঝে মাঝে দু একটা বাবলও ফোলাচ্ছে। চুইংগাম চাবানোর চ্যাকচুক শব্দ অভ্রর কানে যেতেই ও আর চোখে তাকাতে গিয়েও তাকাচ্ছে না। অভ্রর লম্বা লম্বা পা দুটো রিক্সায় গুটিয়ে থাকার কারণে ওকে দেখেই হাসি পাচ্ছে জয়ী। নীরবতা ভেঙে জয়ী বলে উঠল, লম্বা মানুষদের রিক্সায় উঠলে পা নিয়ে ঝামেলা হয়, তোমারও অসুবিধা হচ্ছে নাকি? না, আমি ঠিক আছি। আচ্ছা, নাম কি তোমার? অভ্র, শাহরিয়ার অভ্র। আমারটা জিজ্ঞেস করলে না কেন? আচ্ছা, নিজের করা লাগবে না, এমনি বলি, আমার নাম জয়ী চৌধুরী। সুন্দর না নাম, বলো? জি। জয়ীর বকবকানি শুনতে খুবই বিরক্ত লাগছে অভ্রর। কিছু বলতেও পারছে না, কিন্তু মনে মনেই ভাবছে একটা অচেনা মানুষের সাথে কোনো মেয়ে এত কথা কিভাবে বলতে পারে। ওর কপাল বেয়ে ঘাম ঝরছে। পকেট থেকে রুমালটা বের করে কপালের ঘাম মুছতে মুছতেই খেয়াল করলো জয়ীর চুলগুলো উড়ে এসে ওর বাহুতে ঠেকেছে। অভ্র ভুরু কুচকিয়ে জয়ীর দিকে তাকিয়ে দেখলো সেদিকে জয়ীর কোনো খেয়ালই নেই। জয়ী তো আশেপাশে তাকিয়ে এটা ওটা দেখছে আর বাবল ফোলাচ্ছে। অভ্র একটু কেশে বলল, আপনার চুলগুলো আমার উপর এসে পড়ছে, একটু সামলে নিয়ে বসুন। বলেই অভ্র মুখ ঘুরিয়ে রাখলো। জয়ী ওর দিকে একটু চেয়ে থেকে নিজের চুলগুলো জড়িয়ে কাঁধের অন্য পাশে রাখে। মনে মনেই ভাবতে লাগলো, নাটক আর সিনেমাতে তো দেখায় নায়কের গায়ে যখন নায়িকার চুল এসে পড়ে তখন রোমান্টিক সিচুয়েশন তৈরি হয়, আর এখানে এই ছেলেটা মুখের উপর বলে দিল চুল সামলে বসুন। হিরো হওয়ার কোনো গুণ নেই এই ছেলের মধ্যে, খালি দেখতে হ্যান্ডসাম, আস্ত একটা বোরিং কোথাকার। জয়ীর মন চাইছে জোরে বলে ওঠে, এই ছেলে, মাকাল ফল চিনিস? দেখেছিস কখনো? না দেখে থাকলে আয়নায় নিজের মুখটা দেখবি, ব্যাস হয়ে যাবে মাকাল ফল দর্শন। কে অন্যদিকে তাকিয়ে থাকলো জয়ী, কিন্তু বেশিক্ষণ চুপ করে থাকতে পারলো না। চুপ করে থাকাটা এই মেয়ের জন্য অসম্ভব প্রায়। একটু চুপ থেকেই আবার বলে উঠলো, চুপচাপ বসে আছো কেন? তোমার বাসায় একটা ফোন করো। আচ্ছা, কি করো তুমি? লেখাপড়া করো নাকি জব? আচ্ছা, আপনি কি অচেনা সবাইকে তুমি বলে সম্বোধন করেন? অচেনা কোথায়? তুমি কুঞ্জরি ভাবির ভাই আর আমি নোমান ভাইয়ের বউ, সেই সুবাদে তুমি করে বলাই যায়। আর এমনিতেও আমার আপনি টাপনি করতে কেমন জানি লাগে। আমি যে নোমান ভাইয়ার বোন তা জানতে না, তাই না? জানতাম না। এই তো এখন তো জানলে। তুমিও আমায় তুমি করেই বলো। থামুন, মানে? রিক্সাওয়ালাকে বলেছি আমি পৌঁছে গেছি, থ্যাঙ্কস ফর দ্য হেল্প। বলেই রিক্সা থেকে নেমে পড়লো অভ্র।
মানিব্যাগ থেকে টাকা বের করতে লাগলেই জয়ী বলে উঠলো, এই না না না, তোমার দিতে হবে না, আমি দিয়ে দিব। কথাটা যেন অভ্রর কানে পৌঁছালোই না। একটা 100 টাকার নোট রিক্সাওয়ালাকে দিয়ে বলল, পুরোটা রাখুন, ওনাকে পৌঁছে দিয়েন। তারপর আর এক মুহূর্তেও দেরি না করে অভ্র হনহনিয়ে চলে যেতে লাগলো। জয়ী ভাবছে একটা ছেলের এত ভাব কি করে হয়, কিন্তু এমন চুপচাপ থাকে বলেই হয়তো খুঁচিয়ে দু একটা কথা বের করতে মজাও লাগে। তাছাড়া গায়ে পড়ে ছেঁচড়ামি করতে আসা ছেলেদের অভাব আছে নাকি, কিন্তু এই ছেলেটা একটু বেশি গোমড়ামুখো। রিক্সা চলছে জয়ীর বাড়ির দিকেই। ওইদিকে বাসার ভেতর যেতে যেতে অভ্র ভাবছে, আর 2 মিনিট ওই মেয়ের সাথে থাকলে হয়তো কান ঝালাপালা হয়ে যেত। এত কথা কিভাবে যে বলে কে জানে। বাসায় ঢুকে লকার থেকে ফাইলটা নিয়ে অন্য গাড়িতে করে অফিসে চলে এলো অভ্র, আর ড্রাইভারকে বলল ওর গাড়িটা পিক করে আনতে। মিটিং আর অন্যান্য কাজ ছেড়ে আজ বাসায় ফিরতে দেরি হয়ে গেল অভ্রর। তারপর আর কি, রাত কাটালো ঠিক প্রতি রাতের মতোই। আজ খুব সকালে ঘুম থেকে উঠেছে জয়ী। শাওয়ার নিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে এসে একটা করে ড্রেস নিজের উপর ধরে ধরে দেখছে, আর বিছানার উপর ছুঁড়ে মারছে। জয়ীর মা মিসেস শান্তা নাস্তা নিয়ে মেয়ের ঘরে ঢুকলেন। মিসেস শান্তা খুবই মিশুক এবং আধুনিক মানসিকতার একজন মহিলা। জয়ীর সাথে ওনার একদম বন্ধুর মতোই সম্পর্ক। জয়ী ওর বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় ওর বাবা মা ওকে একটু বেশি আদর করেন। ঘরে ঢুকে পুরো রুমের এই অগোছালো অবস্থা দেখে ভুরুকুসকে নাস্তার ট্রে টেবিলে রাখতে রাখতে মিসেস শান্তা বললেন, এগুলো যে উলট পালট করছিস সেভাবে, তোর বাপ কয়টা চাকর রেখেছে গোছানোর জন্য শুনি? আমি এগুলো কিচ্ছু গোছাতে পারবো না, তুই এসে গোছাবি। উফ আম্মু, এগুলো বাদ দাও তো। আচ্ছা বলো না, কোন ড্রেসটা পরলে আমাকে একদম ভদ্র ভদ্র দেখতে হবে? কোনোটা পরলেই না, কারণ তুই তো ভদ্র না। আম্মু, একটা ভালো কাজের জন্য যাচ্ছি আর তুমি কিনা পচা পচা কথা বলছো। আব্বু ফেরু, আজ তোমার নামে বিচার দিব। তাতা ভালো কাজ, ওই বাপের লাই পেয়েই তো তোমার পাখনা গজিয়েছি। আমি বুঝি না তো বাপু, চাকরি করার ভূত তোর মাথায় ঢুকলো কোথা থেকে? অনার্স শেষ হলো, তো মাস্টার্সে ভর্তি হোক। আল্লাহ দিলে তো আমাদের আর্থিক অসচ্ছলতা নেই, তোর কেন এখন চাকরি করতে হবে? মাস্টার্সটা কমপ্লিট কর আগে, তারপর না হয় ভালো কিছু দেখে করিস। কতকাল আর তোমাদের কোলে চড়ে বসে থাকবো বলো তো? দুনিয়াদারি একটু শিখতে দাও, সমাজের মানুষগুলোকে একটু চিনে নেই। জব করলেই কি আর পড়াশোনা করা যাবে না? একটু শখ হয়েছে চাকরি করার, করেই দেখি না কেমন লাগে। ও পড়াশোনার ক্ষতি হবে দেখিস। ভালো, আমার মাথায় চাকরির ভূত ঢোকার আগেই যে তোমার মাথায় আবার বিয়ের ভূত ঢুকেছে তা আমার জানতে বাকি আছে ভেবেছো? আমি চুপচাপ করে শুনেছি তুমি আব্বুর মাথায় আমার বিয়ের কুবুদ্ধি ঢুকিয়েছি। বেশ করেছি, বুড়ি হয়ে গেলে কি আর বিয়ে হবে না? হয়েছে, এখন আজহারা পেঁচাল বাদ দিয়ে তুমি আমাকে খাও আর আমি রোডে। মিসেস শান্তা উপদেশ বাণী ছাড়তে ছাড়তে জয়ীর পিছু পিছু ঘুরে ওকে খাওয়াচ্ছেন। জয়ী সেগুলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিচ্ছে। ওর মনে খুব উৎকণ্ঠা কাজ করছে, আজ ওর একটা চাকরির ইন্টারভিউ আছে। জয়ীর বাবা পেশায় একজন সফল ডাক্তার। মেয়ের সকল সৎ ইচ্ছাকে উনি পূর্ণ সমর্থন করেন। চাকরি করার কথা জয়ী ওর বাবাকে বলতেই উনি বলেছেন, করো, অভিজ্ঞতার দরকার আছে। বাবা মায়ের এরকম সাপোর্ট পেয়ে জয়ী নিজেকে ভাগ্যবতী মনে করে। বাবা মার সম্মানহানি যাতে না হয় সেদিকেও খেয়াল রাখে বেশ। জয়ী খুব ভালো মতো জানে যে ওর মা এখন চাকরি করার বিপক্ষে কথা বললেও যদি চাকরিটা হয়ে যায় তাহলে সবচেয়ে খুশি ওর মাই হবে। আসলে বাঙালি মেয়েদের অভ্যেসই হলো এমন, মেয়ে যৌবনে পদার্পণ করলেই তার আগে পিছে বিয়ে বিয়ে বলে ঘুরে বেড়ানো। অবশ্য এতেই মায়েদের সৌন্দর্য। জয়ী ফুরফুরে মনে নাস্তা সেরে রেডি হয়ে নিল। ইন্টারভিউর জন্য ফর্মাল একটা লুক আনার চেষ্টা করছে মেয়েটা। একটা জিনিসের সাথে মেরুন রঙের ফতোয়া পরেছে আজ। জয়ীর চুলগুলো খুব একটা লম্বা নয়, কিন্তু বেশ সিল্কি বটে। সামনের কাটা চুলগুলো টেনে পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে নিল, বাকি চুলগুলো খোলাই থাকলো। ওকে একদম কিশোরী মেয়ের মতোই দেখাচ্ছে। কি সুন্দর মিষ্টি একটা মুখ, যে মুখ থেকে কখনো হাসি খসে পড়ে না। আজ জয়ী ওর বাবার সাথে রওনা হলো।
নাসির সাহেব আজ নিজে ড্রাইভ করে মেয়েকে পৌঁছে দিয়ে হাসপাতালে যাবেন। দুজন পাশাপাশি বসে আছে গাড়িতে। জয়ী বলে উঠল, আমি কিন্তু রিক্সায় করেই চলে যেতাম বাবা, তুমি শুধু শুধু কষ্ট করে উল্টো রাস্তায় আসলে। কোম্পানিটা বাসা থেকে বেশি দূরে না, বরং খুব মানসম্পন্ন, তাই অ্যাপ্লাই করছি। এখানেই কষ্টের কিছু নেই মামনি। তোমার লাইফের প্রত্যেকটি নতুন ধাপে আমি এবং তোমার আম্মু তোমার সাথে থেকেছি। সেটা তোমার সব বোর্ড পরীক্ষা হোক কিংবা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। আর জীবনের প্রথম চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ, আর তোমাকে একা ছেড়ে দিব? তোমার আম্মুকেও সাথে নিয়ে আসতাম, কিন্তু সে সারা রাস্তায় চাকরি সম্পর্কে ভয়ানক সব বাণী পেশ করে থাকতো, আর এতে তুমি মেন্টালি কনফিউজ হয়ে যেতে, তাই আনলাম না। বাট শি ইজ ভেরি কিউট বাবা। ইয়েস, সি ইউ নো। লিসেন, জীবনের কোনো কাজেই অপশন হিসেবে নেবে না, প্রায়োরিটি হিসেবে নেবে। তাছাড়া দেখবে যেই কাজটা তুমি অপশন হিসেবে নিয়েছো, সেই কাজটা তোমাকে তার অতীতে বানিয়ে দিবে, আর বর্তমানের ধারের কাছেও তুমি ঘেঁষতে পারবে না। ইফ ইউ কনসিডার দ্য thing has our option, the thing will marks you it is post my plate. খুব সুন্দর কথা। হ্যাঁ, তুমি শুধু শখের বসে জব করতে চাইলে বা একটা জবের সাথে টাইম পাস করতে থাকলে সেখান থেকে কখনোই কিছু শিখতে পারবে না। ইন্টারভিউ যেহেতু দিচ্ছ, মন দিয়ে দাও। যদি সিলেকশন হয়ে যাও তাহলে সিরিয়াসলি কাজ করো, আর যদি না হও তবে নেভার মাইন্ড, সেখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট বাবা। গাড়িটা এসে থামলো একটা বড় গেটের সামনে। গেটের বাইরে থেকে উঁচু অফিস দালানের কিছু অংশ দেখা যাচ্ছে। নাসির সাহেব গাড়ি থামাতেই জয়ী গাড়ি থেকে নেমে বাবার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। নাসির সাহেব বললেন, বেস্ট অফ লাক মামনি। থ্যাংক ইউ বাবা। ইন্টারভিউর টাইম দেওয়া হয়েছিল সকাল 9টা। এখন ঘড়িতে 8:51। জয়ী অফিস বিল্ডিং এর চারপাশটা ভালো মতো দেখে অফিসে ঢুকলো। পুরো জায়গাটাতে একটা শৌখিনতা ছেয়ে আছে। এরকম ঝকঝকে একটা জায়গায় কাজ করেও শান্তি। জয়ী রিসেপশন থেকে ইন্টারভিউর ফ্লোর নম্বর জেনে সেখানে পৌঁছালো। সেখানে গিয়ে দেখলো আগে থেকেই 5 থেকে 6 জন লোক আর আরো 2 জন মেয়ে রুমের বাইরে বসে আছে। জয়ীও পাশে গিয়ে বসলো। ওর এতক্ষণ ইন্টারভিউ নিয়ে এক্সট্রা কোনো চিন্তা হচ্ছিল না, কিন্তু হঠাৎই এরকম পরিবেশ দেখে একটু নার্ভাস ফিল করছে। জড়তাটা কাটানোর জন্য ও একটা লম্বা নিঃশ্বাস নিয়ে ফোন বের করে চাপতে লাগলো। বেশি সময় পার না হতেই জয়ীর ডাক পড়লো। জয়ী চৌধুরী। জয়ী উঠে দাঁড়াতেই রুমের বাইরে দাঁড়ানো ভদ্র চেহারার মহিলাটি ওকে উদ্দেশ্য করে বলল, ইটস ইউর টার্ন। জয়ী হালকা হেসে মাথা নেড়ে কেবিনে ঢুকে পড়ল। কেবিনটা খুব ঝকমক করছে। পুরো কেবিনটা গ্লাস দ্বারা আবৃত। বাহিরে সূর্যের আলো নেই। বাহিরের সূর্যের আলো সেই গ্লাস ভেদ করে কেবিনে এসে পড়ছে। কেবিনে ঢুকেই জয়ীর চোখ পড়ল একজন সুদর্শন ফর্সা এক যুবকের উপর। ছেলেটা একটা ছোট্ট হাসি দিয়ে জয়ীর উদ্দেশ্যে বলল, প্লিজ কাম ইন। জয়ী হাসি মুখে কেবিনে ঢুকে ছেলেটির কাছাকাছি এসে দাঁড়ালো। ছেলেটা দাঁড়িয়ে কিছু ফাইল নাড়াচাড়া করছিল। জয়ী সামনে আসতেই ছেলেটা বলল, বসুন। জয়ী ভদ্রতার হাসি হেসে বসে পড়ল। মনে মনে কিছুটা স্বস্তি পেল এই ভেবে যে বসটা বদমেজাজি কোনো লোক না। ছেলেটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে সে যথেষ্টই ভদ্র। অপ্রয়োজনে তাকাচ্ছেও না এবং অপ্রয়োজনীয় কথাও বলছে না, কিন্তু যখন কোনো কথা বলছে তখন পূর্ণ দৃষ্টি দিয়ে কথা বলছে। এতে যার সাথে কথা হচ্ছে তার প্রতি সম্মান আর গুরুত্ব দেওয়াটাই বোঝায়। কিছুক্ষণ দুজনে চুপ করে থাকলো। জয়ী মাথা নিচু করে ওর আঙ্গুলের দিকে তাকিয়েছিল। হঠাৎ নীরবতা কেটে ওর কানে ভেসে আসলো একটা দৃঢ় পুরুষালী আওয়াজ। বসে বসে করছেনটা কি? আরামে বসে থাকার জন্য আপনাকে রাখা হয়নি? কথাটা জয়ীর কানে যেতেই ও চমকে উঠল।
আরামে বসে থাকার জন্য রাখা হয়নি মানে? বসে থাকবে না তো কি করবে? ইন্টারভিউ দিতে এসে ধেই ধেই করে নাচবে নাকি? রাখা হয়নি আবার কি? সবে তো এলো, রাখারাখির কথাটা হুট করে বলার মানে কি? জয়ী মুখ তুলে তাকাতেই দেখলো ছেলেটা আগের মতোই ফাইল নিয়ে নাড়াচাড়া করছে। জয়ী তার দিকে তাকিয়ে বলল, সরি, জি? কি বললো? ছেলেটা কিছু না বলতেই আবারও সেই পুরুষালী কণ্ঠটা কানে এসে লাগলো জয়ীর। কঠিন কণ্ঠে শুনতে পেল, দিস ইজ ইয়োর লাস্ট ওয়ার্নিং। আধা ঘন্টার মধ্যে ফাইল আবার রেডি করে আমার কেবিনে আনুন। জয়ী বাম দিকে মাথা ঘুরিয়ে দেখলো একজন লম্বা ছেলে এক হাত পকেটে রেখে আরেক হাত ফোন কানে ধরে কথা বলছে। তার মানে প্রথমে শুনতে পাওয়া কথাটাও এই ছেলেটাই বলেছে। আচমকা জয়ী সেটা বুঝতে পারেনি। ছেলেটা ফোনটা পকেটে রেখে এবার জয়ীর দিকে ঘুরলো। এইবার জয়ীর অবাক হওয়ার পালা। এটা তো সেই ছেলে যার সাথে নোমানের বিয়ের অনুষ্ঠানে জয়ীর 2 বার দেখা হয়েছে। এমনকি গতকালও তো এই ছেলেটার সাথেই সে এক রিকশায় বসেছিল। কি যেন নাম বলেছিল ছেলেটার? হ্যাঁ হ্যাঁ, অভ্র। অভ্রই তো বলেছিল বোধহয়। তৎক্ষণাৎ জয়ী টেবিলে রাখা নেম প্লেটের দিকে তাকিয়ে দেখলো শাহরিয়ার অভ্র নামের ঠিক নিচেই গোটা অক্ষরে লেখা ম্যানেজিং ডাইরেক্টর। তার মানে এই ছেলেটাই এই কোম্পানির এমডি। তখন মনে পড়ে গেল ওর যে গতকাল এই ছেলের সাথে অকারণে কত বকবক করেছে সে। তখন ছেলেটার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল যে সে চরম বিরক্ত হচ্ছে। আরেকদিন তো খোঁচা মেরে দুঘা কথাও শুনিয়ে দিয়েছিল। এসব ভেবে জয়ীর ভিতরে ধুকপুক করতে লাগলো। এই বদমেজাজি ছেলেটা কখনোই ওকে সিলেক্ট করবে না। দুনিয়ায় এত কোম্পানি থাকতে ওর এই কোম্পানিতেই অ্যাপ্লাই করতে হলো। আর বেছে বেছে ঠিক এই গোমরামুখ ছেলেটাকেই এই কোম্পানির এমডি হতে হলো। দেখ, অভ্র ফোন পকেটে রেখে গলায় টাই ঢিলা করে গায়ের কোটটা খুলে নিয়ে রাগে গজগজ করতে করতে এসে চেয়ারে কোটটা ঝুলিয়ে বসে পড়ল। জয়ীকে ও খেয়ালি করেনি। শক্ত গলায় বলে উঠল, মিস্টার সাইফুলকে আমি ফাইল তৈরি করার সময়ই ওয়ার্নিং দিয়েছিলাম, তবু তিনি এমন একটা মেজর ভুল কিভাবে করেন? দিস ওয়াজ হিজ লাস্ট ওয়ার্নিং। ইফ হি রিপিট দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি অ্যাগেইন, হি উইল বি ফায়ার্ড। জয়ী চুপটি মেরে চোখ বড় করে অভ্রর দিকে তাকিয়েছিল। পাশে সেই ছেলেটা চেয়ারে বসতে বসতে বলল, অব্রো, নাও প্লিজ কাম ডাউন। শি ইজ দ্য লাস্ট ক্যান্ডিডেট। ছেলেটার কথা শুনেই অভ্র জয়ীর দিকে তাকালো। তাকিয়ে ওর কপালে কুঁচকানো রেখাগুলো আরো বেশি কুঞ্চিত হলো। বিস্ময়ের সাথে অভ্র বলে উঠল, আপনি জি আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন? জি। জয়ী একবার ঢোক গিলল। অভ্র মনে মনে বেশ অবাক হলো। ও তো ভেবেছিল এই মেয়ের বয়স বড় জোর 18 থেকে 19 হবে। অভ্র অবশ্য মানুষের বয়স ধরতে বেশ কাঁচা। আর এমনিতেও জয়ীর মুখে দেখলে কেউ ধরতেই পারবে না যে ওর বয়স 23 ছুঁতে চলেছে। অভ্র ওর বিস্ময়টা চেপে কপালের রেখা সোজা করলো। পাশের সেই ছেলেটা অভ্রর দিকে জয়ীর সিভিটা এগিয়ে দিল। পুরো কেবিনটা একদম নিস্তব্ধ। অভ্র সিভিতে চোখ বুলাচ্ছে। জয়ী আর চোখে অভ্রকে দেখছে। অভ্রর গায়ে সাদা ফুলহাতা শার্ট আর সাথে ধূসর রঙের প্যান্ট। গলার টায়ের রঙও ধূসর। এই ছেলেটাকে বিয়ের দিন দেখলো সাদা পাঞ্জাবি পরা, বৌভাতের দিন দেখলো কালো পাঞ্জাবি পরা, গতকাল সম্ভবত কালো শার্ট পরা ছিল, আজ আবার সাদা শার্ট। এই ছেলের ক্লাসিক্যাল বাংলা ছবির মতো সাদা কালো অবস্থা প্রায়। সাদা আর কালো ছাড়া কি এই ছেলের আর কোনো জামাই নেই? আর চোখে তাকিয়ে এইসব ভাবছিল জয়ী। হঠাৎ অভ্র চোখ তুলে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। জয়ী চোখ সরিয়ে নিল। অভ্র হালকা কেশে বলল, ইমপ্রেসিভ। এই পোস্টে অ্যাপ্লাই করছেন কেন? অভিজ্ঞতার জন্য বলতে পারেন। আপনার বাবা কি করেন? আমার বাবা একজন সিনিয়র ডক্টর, মেডিসিন স্পেশালিস্ট। আই সি। যেহেতু আপনার বাবা ডক্টর, সেহেতু এই চাকরিটার হয়তো আপনার বিশেষ কোনো প্রয়োজন নেই, কারণ আর্থিক অসচ্ছলতা থাকার কথা নয় আপনার। আপনি কি ক্যান্ডিডেটদের আর্থিক অসচ্ছলতা আর চাকরিটা প্রয়োজন সেটা দেখে সিলেকশন করেন? জয়ীর এই কথা শুনে অভ্রর মুখটা একটু কঠিন হয়ে এলো। ইন্টারভিউ দিতে এসে বসের সাথে কি একটু বেশি সাহস দেখাচ্ছে না মেয়েটা?
অভ্র কঠিন মুখেই জবাব দিল। অবশ্যই নয়, আমি চাকরি নিয়ে এখানে ত্রাণ বিতরণে বসিনি। যে যার চাকরি দরকার হবে তাকে দিয়ে দেব। কোম্পানির জন্য যার শিক্ষাগত যোগ্যতা এবং কাজ করার দক্ষতা ভালো হবে, চাকরিটা নিঃসন্দেহে সেই পাবে। আপনি হয়তো শখের বশে কিংবা অভিজ্ঞতা কুড়ানোর জন্য অ্যাপ্লাই করছেন, কিন্তু আমি এমন একজনকে কেন সিলেক্ট করব যে আমার কোম্পানির প্রতি তার শতভাগ গুরুত্ব দেখাবে না বা পরিশ্রম করবে না? আমি এটা বিশ্বাস করি যে আমি যখন একটা কাজকে আমার শতভাগ পরিশ্রম দিব, একমাত্র তখনই সেই কাজটা আমাকে আশানুরূপ অভিজ্ঞতা দেবে। অভিজ্ঞতা অর্জনের জন্য অ্যাপ্লাই করছি বলে এমনটা একদমই নয় যে আমি কাজটাকে অপশন হিসেবে নিচ্ছি। আমি জীবনে যে কাজই করব সেখানেই করব, আর যতদিনই করব সম্পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করব। আপনি অবশ্যই আমাকে যাচাই করার ক্ষমতা রাখেন। আমিও যাচাই হওয়ার জন্যই ইন্টারভিউ দিতে এসেছি। অভ্রর কপালের রেখা সোজা হয়ে এলো। তারপর সে জয়ীকে কিছু প্রশ্ন করলো, যার উত্তর জয়ী বেশ গুছিয়েই দিল। পাশে বসে থাকা ছেলেটাও ওকে কিছু প্রশ্ন করলো। কিছুক্ষণ সওয়াল জবাবের পর ছেলেটা জয়ীকে বলল, আপনি বাইরে অপেক্ষা করুন। জয়ী ভদ্রতার হাসি হেসে কেবিন থেকে বেরিয়ে এলো। এসে একটা তৎক্ষণাৎ স্বস্তির নিঃশ্বাস ফেললো। এতক্ষণ যেন দম বন্ধ হয়ে আসছিল ওর। নিজে নিজেই আওড়াতে লাগলো। বড় বড় লেকচার দিতেই তো এলাম ভিতরে, সিলেক্ট হওয়ার কোনো আশাই নেই। ওই বদমেজাজি ছেলেটা ইচ্ছে করে চাকরি দেবে না। আচ্ছা, এখন এক দৌড়ে পালিয়ে গেলে কেমন হয়? এসব ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে আবারও ডাক পড়লো। জয় চৌধুরী, জয়ী সামনে এগিয়ে যেতেই সেই ভদ্র মহিলা ওকে বলল, আপনাকে ভিতরে যেতে বলা হয়েছে। জয়ী মাথা নেড়ে লম্বা একটা শ্বাস ভেতরে নিয়ে ভয়ে ভয়ে আবার কেবিনে ঢুকলো। ঢুকে দেখে অভ্র বাম হাতে 5 আঙ্গুলের ডগার সাথে ডান হাতের 5 আঙ্গুলের ডগাগুলো মিলিয়ে মুখের সামনে ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। জয়ী আরেকটু এগিয়ে যেতেই পাশের ছেলেটা ওকে বসতে ইঙ্গিত করলো। জয়ী চেয়ারে বসতেই ছেলেটা হাসি মুখে বলল, কংগ্রাচুলেশন, ইউ আর সিলেক্টেড ফর দ্য জব। জয়ী সে কথা শুনে হতভম্ব হয়ে গেল। এ যেন অসম্ভব কোনো ঘটনা ঘটে গেছে। ঢোক গিলতে গিলতে অভ্রর দিকে একবার তাকালো। অভ্র শান্ত মুখে বসে আছে। ছেলেটির মুখটা কেমন বিচিত্র, মুহূর্তেই রেগে যায় আবার মুহূর্তেই শান্ত। পাশের ছেলেটা আবারও বলে উঠল, আপনি কাল থেকেই জয়েন করুন। থ্যাংক ইউ, আমি তাহলে উঠি। ওঠার আগেই অভ্র বলে উঠল, লিসেন মিস চৌধুরী। জয়ী উঠতে গিয়েও অভ্রর কথা শুনে বসে পড়ল। অভ্র দৃঢ় গলায় বলতে শুরু করলো। তখনই জয়ী খেয়াল করলো যে এতক্ষণ ও অভ্রকে আপনি বলেই সম্বোধন করছে। ইন্টারভিউ দিতে এসে ফটফট করে তো আর বসকে তুমি বলা যায় না। কিন্তু সম্বোধন নিয়ে এত মাথা ব্যথা কেন ছেলেটার? যেচে যেচে সম্মান নেওয়ার কত শখ। অভ্রর কথাতেই আবার ওর ধ্যান ভাঙলো। অভ্র ফোন হাতে নিয়ে চাপতে চাপতে ওর দিকে না তাকিয়েই বলল, আরেকটা কথা, ভাববেন না যে কোনো স্বজনপ্রীতির জন্য চাকরিটা আপনাকে দেয়া হয়েছে। আর এটা কাজের জায়গা, এখানে কোনো আত্মীয়তার সুযোগ নেই। আশা করি বুঝতে পেরেছেন। জয়ী মনে মনেই বলল, ওরে হারামজাদা, প্রীতি বলতে কিছু জানিস নাকি তুই? কোনোদিন সুযোগ পেলে তোর এক্সট্রা ভাবের বেলুনটা একদম করে ফাটিয়ে দেবো। ব্যাটা গুমরা মুখা কোথাকার। জয়ী মূর্তির মতো বসে অভ্রকে গালাগালি দিচ্ছিল। অভ্র ওর দিকে চোখ তুলে তাকিয়ে বলল, আপনি এখন আসুন, বাকি প্রয়োজনীয় কথা আপনাকে শুভ বলে দেবে। জয়ী ভাবলো, ও তাহলে এই ছেলের নাম শুভ। ইস, এই ছেলেটাই যে কেন বস হলো না, কোথা থেকে জুটলো একটা প্যাঁচা মুখ। ধ্যাত। শুভ নামের ছেলেটা চেয়ার ছেড়ে উঠতেই জয়ীও উঠে দাঁড়ালো। শুভ জয়ীকে ছোট্ট করে বলল, ফলো মি। জয়ী ওর পিছে পিছে দরজা পর্যন্ত গিয়ে থামলো। কি যেন একটা ভেবে পিছনে ঘুরে আবারও অভ্রর সামনে এসে দাঁড়ালো। অভ্র ওকে আবারও ফিরে আসতে দেখে মুখ তুলে জিজ্ঞাসা নজরে তাকালো। জয়ী ওর ব্যাগ থেকে একটা 20 টাকার নোট বের করে অভ্রর দিকে এগিয়ে দিয়ে আচমকা বলে উঠল, গতকাল আপনি রিক্সাওয়ালাকে 100 টাকার নোট দিয়েছিলেন না? সেটা দেখে তো ব্যাটা আল্লাহ দিয়ে গদগদ করছিল। আমার বাসা পর্যন্ত রিক্সা ভাড়া 40 টাকা। আপনি সাথে ছিলেন বলে না হয় ডাবল ভাড়া হিসেবে 80 টাকা দেয়া যায়। অনেক চিল্লা পাল্লা করে 20 টাকা ফেরত নিয়েছি। এই নিন। সাথে সাথে অভ্রর ভুরু কুঁচকে গেল।
শুভও হতভম্ব হয়ে জয়ীকে দেখলো। অভ্র যখন কোনো উত্তরই দিল না, তখন জয়ী আবারও বলল, নিচ্ছেন না কেন? ও আমার ভাড়া সহ দেবেন? ও আমার ভাড়া সহ দেবো? আচ্ছা ওয়েট। লিসেন মিস চৌধুরী, অহেতুক কথা এবং অহেতুক কাজকর্ম আমার একদম অপছন্দ। ইউ মে লিভ নাও। জয়ীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। এবার আবার কি দোষ করলো? টাকা ফেরত দেওয়াও কি দোষের? কত ঝগড়া টগড়া করে 20 টাকা ফেরত নিয়েছিল রিক্সাওয়ালার কাছ থেকে। 20 টাকা কি টাকা নয়? শালা হারামজাদা, খালি বড় বড় ফুটানি। মনে মনে ইচ্ছে মতো গালিগালাজ করছিল জয়ী অভ্রকে। জয়ীকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে অভ্র একটু বিরক্তি সুরে টেনে টেনে বলল, লিভ। জয়ী টাকাটা ব্যাগে ঢুকিয়ে শুভর পেছন পেছনে কেবিন থেকে বেরিয়ে এলো। শুভ ওকে একটা ডেস্কের কাছে এনে বলল, এটা আপনার ডেস্ক। আপনার প্রয়োজনীয় টুকটাক জিনিস রেখে রেডি করে নেবেন। আপনার কাজ আপনাকে কালই বুঝিয়ে দেওয়া হবে। আপনি চাইলে আপনার কাজের ডেসক্রিপশন একটা সেটে কালেক্ট করতে পারেন। জয়ী অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়েছিল। শুভ একটু শব্দ করে কাশতেই ওর ধ্যান ভাঙল। শুভ আবার বলল, আপনাকে চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা? ভাবছি আমি চাকরিটা পেলাম কিভাবে। মানে ইন্টারভিউ দিলেন আর সিলেক্ট হলেন, আবার কিভাবে? এটাই তো ভাবছি। আপনার কোয়ালিফিকেশন যথেষ্ট ইমপ্রেসিভ। এমএস ওয়ার্ড, এমএস এলএড, ইন্টারনেট আর কম্পিউটার বিষয়ক দক্ষতাও আছে আপনার। এছাড়াও বাংলা এবং ইংলিশ ভাষায় দুটোতে আপনি পারদর্শী। তাহলে সিলেক্ট হওয়াটা স্বাভাবিক নয় কি? যদিও আমরা চাচ্ছিলাম অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকুক, তবুও আপনাকে অভিজ্ঞতা ছাড়াই সিলেক্ট করা হলো। ভালো পারফরমেন্স আশা করছি। বসটা যে বদমেজাজি, তাই ভেবেছিলাম চাকরি হয়তো পাবো না। আমি তো প্রথমে ভেবেছিলাম আপনিই বস। ইস, সেটা হলে কতই না ভালো হতো। শুভ মুস্কি করে একটু হাসলো। জয়ীর অকপট কথাগুলো শুনে ওর খুবই হাসি পাচ্ছে। হাসিটা চেপে বলল, আমি আপনার সিনিয়র পোস্টেই আছি। ডাইরেকশন আমিই দিব। কোনো সমস্যা হলে জানাবেন। দ্যাটস গ্রেট। তাহলে ওই বস দা ভিলেনের সামনে তেমন পড়তে হবে না। অভ্র কিন্তু একদম ভিলেন টাইপের না। একটু স্ট্রিক অবশ্যই। আপনি অনেকের নাম ধরে রাখেন, স্যার বলেন না? অভ্র আমার কলেজ জীবন থেকে বন্ধু। সাথে সাথে জয়ী বোকা বনে চলে গেল। উফ, কাকে যে কি বলে ফেলে। এই ছেলেটা ওই ভিলেনকে যদি সব বলে দেয়। দূর, কিন্তু এরকম একটা কোমল মানুষের সাথে ওই কাঠখোট্টার বন্ধুত্ব হয় কিভাবে? জয়ী আমতা আমতা করতে বলল, আচ্ছা, আমি যে আপনার বন্ধুকে বদমেজাজি বললাম, ভিলেন বললাম, সেটা কি আপনি ওনাকে গিয়ে বলে দেবেন? এবার শুভ হেসে ফেলল। হাসি থামিয়ে বলল, সি ইউ মিস জয়ী, বাই। জয়ীকে রেখেই কেবিনের দিকে পা বাড়ালো শুভ। জয়ী কতক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকলো মূর্তির মতো। তারপর রওনা হলো বাড়ির পথে। শুভ কেবিনে ফিরে এসে দেখলো অভ্র কিছু ফাইল চেক করে সেগুলোতে সাইন করছে। শুভ অভ্রর পাশে এসে বসতে বসতে বলল, ফালতু কথা বলবি না তো। গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছিল, তাই একটা মেয়ের সাথে রিক্সা শেয়ার করতে বাধ্য হয়েছি। লিফট নেইনি, ভাড়া দিয়ে দিয়েছি। আর দুর্ভাগ্যবশত এই মেয়ে সেই মেয়ে। ও তাই বল, কিন্তু কি যেন একটা আত্মীয়তার কথা বললি। কুঞ্জরির শ্বশুর বাড়ির সাইডের কেমন যেন আত্মীয় হয়, তাই প্রথমে বুঝিয়ে দিলাম যে লতায় পাতায় আত্মীয়তাতে আমার কোনো আগ্রহ নেই। তাছাড়া দেখা যাবে যে আত্মীয় আত্মীয় করে অফিসকে নিজের শ্বশুরবাড়ি ভাবতে শুরু করে দিয়েছে। যাই বলিস না কেন, মেয়েটা তেজ আছে বলতে হবে। কথাবার্তার ধাঁচই আলাদা। কতটা কাজের তেজ আছে তা সামনেই দেখা যাবে। একটা মেয়েকে নিয়ে এত আলোচনা করার মতো অহেতুক সময় আমাদের নেই। গেট ব্যাক টু ওয়ার্ক। জয়ী বাড়ি ফিরেই দেখলো মিসেস শান্তা সোফায় বসে ফোনে কথা বলছে। জয়ীকে দেখতে পেয়েই তিনি ফোন কেটে তাড়াতাড়ি ওর দিকে এগিয়ে গেলেন। জয়ী ঢুকতে ঢুকতেই বলল, কার সাথে কথা বলছিলে আম্মু? তো ছোট খালা ফোন করেছিল। ওসব বাদ দে, ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো। আই এম সিলেক্টেড। সত্যি? হুম। আমি জানতামই যে চাকরিটা হয়ে যাবে। সকালেও তো বলেছিলে যে চাকরি করিস না, চাকরি করিস না। শর্ত বিরক্ত করিস না। এক কাজ করি, পায়েস বানাই, কি বলিস? আমি মা হতে চাচ্ছি না যে তুমি সেই খুশিতে পায়েস বানাবে।
আর এক সেকেন্ড যদি তুই এখানে দাঁড়িয়ে তোর এই ফালতু কথাগুলো বলিস তাহলে আমার হাত আর তোর গাল। আপাতত তোমার গাল আর আমার ঠোঁট। বলেই জয়ী মায়ের গালে একটা চুমু দিয়ে দৌড়ে সিঁড়ির দিকে যেতে লাগলো। মিসেস শান্তা পেছন থেকে বলতে লাগলেন, প্রিয়া এসেছে, অনেকক্ষণ হলো, তোর রুমে অপেক্ষা করছে। কি প্রিয়া এসছে? আচ্ছা আমি যাচ্ছি, নাস্তা পাঠাও আম্মু, কোথায় পেট জ্বলছে। মিসেস শান্তা মুচকি হেসে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। জয়ী এক দৌড়ে দোতলায় উঠে ওর রুমের দিকে গেল। রুমের দরজার কাছে আসতেই ওর দিকে একটা কুশন আচমকা ছুটে আসলো। কুশনটা এসে লাগলো ঠিক ওর নাক বরাবর, আর সেই সাথে ভেসে আসলো একটা ঝাঁঝালো কণ্ঠ। হারামি, আইসোস তুই? ইন্টারভিউ নামে কোন ব্যাডার লগে পীড়িত করতে গেছিলি? তাড়াতাড়ি ক। জয়ী কুশনটা প্রিয়ার দিকে উল্টো ছুটতে ছুটতেই বলল, খবর না দিয়ে আসছো তুমি, আর দোষ আমার? বাবা, হ্যাঁ, এই দিনটাই দেখা বাকি আছিল। তোর বাসায় আসার আগে এখন আমার দ্রুত যাওয়া লাগবো। জয়ী হাতের ব্যাগটা রেখেই এক লাফে বিছানায় উঠে প্রিয়াকে জড়িয়ে ধরলো। বলতে লাগলো, রাগ করিস না দোস্ত, কতদিন পর তোরে দেখতেছি। মামা বাড়ি থেকে ফিরলি কবে? কালকেই ফিরছি। ভাবছিলাম হঠাৎ তোর বাসায় গিয়ে একটা সারপ্রাইজ দেই, তা না, উল্টো আসার পর আমি 1 ঘন্টা ওয়েট করার সারপ্রাইজ পাইছি। যত সব পালসাল। শর্ত, তোর বান্দর মার্কা হাসিস না। মুভি দেখতেছি, দেখতে দে। তুই আমার ল্যাপটপে কি করিস? পাসওয়ার্ড জানলি কেমনে? তোর পাসওয়ার্ড যে শাহরুখ খান ছাড়া অন্য কিছু হইতেই পারে না, সেটা সারা দুনিয়া জানে। Yes, I am diehard fan of Shahrukh Khan. तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। এরই মধ্যে মিসেস শান্তা নাস্তা ট্রে নিয়ে জয়ীর ঘরে ঢুকলেন। মাকে দেখে ওর গান থামলো। তারপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বেরোতে গিয়ে জয়ী দেখলো ওর মা আর প্রিয়া ফিসফিস করছে। ওকে আসতে দেখে দুজনেই চুপ হয়ে গেল। জয়ী তোয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বিছানায় বসতেই ওর মা বলে উঠলো, আচ্ছা তোরা খা তাহলে, আমি যাই। আর পায়েস করছি, প্রিয়া তুমি না খেয়ে যাবে না কিন্তু। জি আন্টি। বলেই মিস শান্তা প্রিয়াকে চোখ দিয়ে একটু ইশারা করেই রুম থেকে বেরিয়ে গেলেন। জয়ী এইসব লক্ষ্য করছিল। প্রিয়ার হাতে চায়ের কাপ তুলে দিয়ে নিজে 1 কাপ হাতে নিয়ে বলল, আম্মু, আম্মু তোর সাথে কি ফুসুর ফুসুর করতেছিল রে? ও তুই আমার বাসায় গেলে আমার আম্মু তোর সাথে যে ফুসুর ফুসুর করে, আন্টিও তাই করতেছিল। আচ্ছা, বিয়ের সানাই বাজানোর ফুসুর ফুসুর? আম্মুরা এত বিয়ে বিয়ে কেন করে বলতো? বিয়ে কি করবো না বলছে? তো কইরা ফেল। ওরে বলদি মহাশয়, বিয়ে করার জন্য জামাই লাগে। আমি আমার ত্রিসীমানায় কোনো বিবাহযোগ্য পুরুষ দেখি না। তুমি তোমার চোখ থেকে এই বদনামের চশমা সরাও, বহু জিনিস দেখতে পাইবা। আন্টি আমারে পাত্র খোঁজার দায়িত্ব দিয়েছেন, আর তোকে রাজি করানোরও। তো মিস মাহিজাবিন প্রিয়া, আপনি ঘটকালি শুরু করেছিলেন? আগে হ্যাঁ। শোন, যদি ভালো ছেলে খুঁজে দিতে পারিস তো আমি 2 পায়ে খাড়া। আচ্ছা আচ্ছা, মনে মনে বিয়ের জন্য এতটাই উতলা? আচ্ছা বল, কেমন ছেলে খুঁজবো? লম্বা, হ্যান্ডসাম, এগুলো ফালতু জিনিস বলবি না, ওইগুলো মানুষ এমনিতেই খোঁজে। আচ্ছা মনে করছে। দাঁড়া দাঁড়া। আবার কি? প্রিয়া জলদি বিছানা থেকে নেমে স্টাডি টেবিল থেকে কাগজ কলম নিয়ে আবারও বিছানায় উঠে বসলো। জয়ী এবার ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, কাগজ কলম দিয়ে এখন কি করবি? চোর পুলিশ খেলবো। কি? আরে তোর পছন্দের ছেলের বৈশিষ্ট্য লিখবো। সিরিয়াসলি প্রিয়া? সিরিয়াসলি। মনে কর একটা ছেলের যখন যাচাই করা লাগবে, তখন এই কাগজটা একবার রিভিশন দেবো। আফটার অল, মেরি আর কি শাদি হ্যাঁ, ও মেরি আর কি শাদি হ্যাঁ। থাম থাম রে বাপ। আচ্ছা ঠিক আছে, এর স্টার্ট। বল, কেমন ছেলে লাগবে? এমন একটা ছেলে লাগবে যার মুখে হাসি সব সময় লেগে থাকবে,
একদম অমায়িক, বুঝেছিস? আচ্ছা, তারপর? এমন একটা ছেলে যে আমাকে অনুভব করাবে আমি তার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। আমি আমার সেই গুণগুলো নিজেও জানি না, সেগুলো সে আমায় আবিষ্কার করে দেবে। হুম। সে যেখানে থাকবে আশেপাশের সব মানুষকে মাতিয়ে রাখবে, বুঝলাম। যার মধ্যে অহংকার, দম্ভ এসব থাকবে না, একদম সফট হার্টেড। আরো কিছু? আমার ছোট ছোট জিনিসগুলো তার নজর এড়াবে না। আরো আছে? মনে কর সে হয়েছে, চুপ থাক। এত গুণবান কেউ নাই দুনিয়ায়। অর্ডার দিয়ে যদি মানুষ বানানো যাইতো তাহলে এই কাগজ তারে পাঠায় দিতাম। যাই হোক, মিশন ছেলে খোঁজা শুরু কর। এখন সর, বিস্কুট খাইতে দে, সব নরম হয়ে গেল। জয়ী প্রিয়ার কথা শুনে হেসে দিল। প্রিয়া কাগজটা ভাঁজ করে ওর ব্যাগে রাখলো। দুই বান্ধবীর গল্প চলল অনেকক্ষণ। মিসেস শান্তা এর মধ্যে পায়েস বানিয়ে নিয়ে এলেন। তিনিও ওদের সাথে বসে দুগাল গল্প করলেন। সন্ধ্যা হওয়ার আগেই প্রিয়া চলে গেল। অভ্রর রুমটাতে একদম ছমছম নীরবতা। শুধু ল্যাপটপে টাইপ করার একটু একটু শব্দ হচ্ছে। ও বাসায় থাকলে বোঝাই যায় না যে কোনো মানুষ বাসায় আছে। নিজেতেই সর্বক্ষণ ডুবে থাকে। নীরবতার মধ্যেই প্রশান্তি খুঁজে নেয় অভ্র। ওর সামনে উচ্চস্বরে কথা বললেও ওর মনে হয় যে কানের কাছে কেউ উড়াধুরা ঢোল পেটাচ্ছে। আজ অভ্রর একটু বেশি ক্লান্ত লাগছে। মাথাটা ঝিমঝিম করছে ওর। খুব একটা খেতেও পারেনি। ঘুমে চোখ দুটো জড়িয়ে আসছে। শরীরটা বিছানার উপর আশ্রে পড়তে চাইছে, কিন্তু অভ্র ওর শরীরে সেই চাওয়াটাতে সায় দিচ্ছে না। শরীর আর মন এই দুটো জিনিস খুব সহজেই আহ্লাদী হয়ে যায়, কিন্তু অভ্র সেই আহ্লাদে গদগদ হওয়ার মতো পাত্র নয়। শরীরকে বশ করে আজকের দিনের সব কাজ সারছে। অভ্রর মা মিসেস রত্না ট্রেতে করে মগ ভর্তি কফি নিয়ে রুমে ঢুকলেন। ঢুকে দেখলেন অভ্র মেজের কার্পেটে বসে খাটের সাথে হেলান দিয়ে আছে, কোলের ওপর ল্যাপটপ। রুমে একদম আবছা আলোর একটা বাতি জ্বলছে। মিসেস রত্না ছোট্ট করে ডাকলেন, আম্মু, ভেতরে আসো। রত্না ঘরের ভিতরে ঢুকেই আগে মেইন লাইটগুলোর সুইচ চাপলেন। সাথে সাথে পুরো ঘরে আলো ঝলমল করে উঠল। হঠাৎ আলো চোখে এসে পড়ায় অভ্রুর চোখ কুঁচকে আসলো আর বলে উঠল, লাইট জ্বালালে কেন আম্মু? এমনিতেই ভালো ছিল তো। তোর এই অন্ধকারে ঘাপটি মারি বসে থাকার অভ্যাসটা আমার একদম ভালো লাগে না অভ্র। নিচে বসে আছিস কেন? এমনি নিচে বসে থাকতে আমার ভালো লাগে। কফিটা দাও। আমি এখনই কফি দিতেই বললাম, মাথাটা একটু ধরেছে। মাথাটারও তো একটা আরামের দরকার আছে বাপ। তোর শরীরটাও তো একটা মানুষের শরীর, সেটাকে এভাবে মেশিনের মতো চালাতে চাইলে তো চলবে না। তুই তো আমার কোনো কথাই শুনিস না। রত্না অভ্রর হাতে কফির মগ তুলে দিয়ে বিছানায় ওর মাথার কাছে বসলেন। কয়েক পলক মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকলেন ছেলের দিকে। অভ্র কফির মগে ছোট ছোট চুমুক দিচ্ছে। রত্না ওনার হাত অভ্রর মাথায় রাখলেন। আঙ্গুল দিয়ে অভ্রর ঘন চুলে বিলি কাটতে লাগলেন। অভ্রর কানের কাছে মায়ের হাতের চুড়ির টুংটাং শব্দ বাজছে। এই শব্দটা খুবই প্রিয় ওর। পুরো পৃথিবীতে মায়ের কোলটাই ওর সবচেয়ে প্রিয় জায়গা। রত্না ওর মাথায় হাত বুলাতে বুলাতে অনেকক্ষণ চেয়ে থাকলেন। অভ্র হঠাৎ বলে উঠল, কফিটা ভালো হয়েছে আম্মু। তুই এত সুন্দর হয়েছিস কি করে বলতো অভ্র? তুমি আর আব্বু সুন্দর, তোমাদের মাধ্যমে আমি হয়েছি, তাই আমি সুন্দর। মিসেস রত্না অভ্রর কথা শুনে হেসে ফেললেন। অভ্র বলল, হাসলে কেন? হাসির মতো তো কিছু বলিনি। তোর বলার ধরন শুনে আসলাম। ও। হঠাৎ অরণ্য জোরে জোরে ভাইয়া বলে ডাকতে ডাকতে অভ্রর রুমে ঢুকলো। আবারও ডাকলো, ভাইয়া। অভ্র একটু বিরক্তির সুরে ওর দিকে তাকিয়ে বলল, তোকে কতবার নিষেধ করেছি এইভাবে জোরে জোরে কথা বলতে? অরণ্য হেসে দিল, পা বাড়ালো বিছানায় এক লাফ মারার জন্য। তার আগেই অভ্র বলল, এই দাঁড়া, একদম বিছানার আশেপাশে যাবি না। তুই খুব লাফালাফি করিস বিছানায়। আমি একটু আগে বিছানা ঠিক করেছি। বিছানা চাদর জড়ালে আমি একদম ঘুমাতে পারি না। আম্মু তো বিছানায় বসে আছে। কিন্তু আম্মু তোর মতো লাফাচ্ছে না। অগত্যা অরণ্য সোফায় গিয়ে বসলো। তারপর বলল, আম্মু,
আব্বু তোমাকে ডাকছে। উফ, এই মানুষটা না 2 মিনিটে স্বস্তি দেয় না। মিসেস রত্না উঠে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। অভ্র উঠে ল্যাপটপ তুলে রাখলো। তারপর আলমারিতে কিছু একটা খুঁজতে লাগলো। পেছন থেকে অরণ্য নরম সুরে বলল, ছোট ভাইয়া, হুম, একটা কথা বলবো। বলতে থাক, আমি শুনতে পাচ্ছি। কালকে আমার লাস্ট পরীক্ষা। তো তো ভাবছিলাম কি, পরীক্ষা শেষ বন্ধুরা মিলে একটা ট্যুরে যাব। ভয়ে ভয়েই বলল অরণ্য কথাটা। অভ্র আলমারিতে খোঁজাখুঁজি বাদ দিয়ে ভুরু কুচকে অরণ্যের দিকে তাকালো। আলমারি বন্ধ করে অরণ্যর একটু কাছে এসে দাঁড়িয়ে কণ্ঠটা একটু গম্ভীর করে অভ্র বলল, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে ইন্টারমিডিয়েটের পর বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য তোকে যুদ্ধ করতে হবে। না ভাইয়া, ভুলে যাইনি, মনে আছে। তোকে দেখে সেটা মনে হচ্ছে না। এতই যদি মনে থাকতো তাহলে তুই ট্যুরের আলাপ বাদ দিয়ে এখানে ভর্তি কোচিং এর জন্য সাজেশন চাইতে আসতি। ভাইয়া, কোচিং ক্লাস শুরু হতে এখনো 10 দিন মতো বাকি। একবার ক্লাস শুরু হয়ে গেলে আর সুযোগ পাবো না। এছাড়া বন্ধু বান্ধবকে কোথায় ছিটকে পড়বো তারও তো ঠিক নেই। যাই না ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। যা ইচ্ছে হয় কর, আব্বুকে গিয়ে বল আমাকে বিরক্ত করিস না। আব্বুর কাছে প্রথমে গিয়েছিলাম, ডিরেক্ট না করে দিল। বড় ভাইয়া তো আমার কোনো কথাই ঠিক মতো শুনলো না। তুমি একবার বলো না আব্বুকে, ভাইয়াকে। তুমি বললে আব্বু 1 সেকেন্ডে রাজি হয়ে যাবে। কালকে তোর পরীক্ষা আছে, যা পড়তে বস। প্লিজ ভাইয়া, আই প্রমিস, আমি ফিরে এসে খুব পড়বো। তোকে আমি পড়তে বসতে যেতে বলেছি অরণ্য। মুহূর্তেই অরণ্যের মন খারাপ হয়ে গেল। কিছু একটা বলতে গিয়েও বলল না। অভ্র আবার আলমারির কাছে গিয়ে ওর খোঁজাখুঁজি আরম্ভ করলো। অরণ্য মুখ ভার করে দরজা অবধি যেতেই অভ্র বলে উঠল, ড্রাইভার 24 ঘন্টা তোদের সাথে থাকবে, কোনো বাহানা শুনবো না। আর হ্যাঁ, 3 দিন মানে জাস্ট 3টা দিন। সাথে সাথে অরণ্য চোখ দুটো খুশিতে জলজল করে উঠল। দৌড়ে গিয়ে অভ্রকে জড়িয়ে ধরল। অভ্রর মুখে কোনো প্রতিক্রিয়া নেই। কয়েক সেকেন্ড এভাবেই দাঁড়িয়ে থাকার পর অভ্র নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, সিনেমা বাদ দিয়ে যা পড়তে বস। থ্যাংক ইউ ভাইয়া। যদিও অরণ্য জানতো যে অভ্র এমনটাই করবে। প্রথমে পড়া লেকচার দিলেও পরে ঠিকই রাজি হবে। অভ্রটা এরকমই, সোজাসুজি রাজি হয়ে গেলে কি ওর নাক কান কাটা পড়বে। আসলে কিছু মানুষ সহজে তাদের ভিতরের মিষ্টতা প্রকাশ করতে পারে না, কিছুটা সংকোচে, কিছুটা আবার লজ্জায়, কিংবা অন্য কোনো কারণে। অরণ্য রুম থেকে বেরিয়ে যেতেই অভ্র আবারও লাইটগুলো বন্ধ করে দিল। ঘরে ছড়িয়ে পড়লো আগের মতোই আবছা অন্ধকারময় আলো। মগের শেষ কফিটুকুতে চুমুক দিতে দিতে বারান্দায় গিয়ে দাঁড়ালো অভ্র। স্থির দাঁড়িয়ে চলমান শহরটাকে দেখার মধ্যেও একটা আলাদাই ব্যাপার আছে। গতকাল বেশ অনেক রাত পর্যন্ত জয়ী ওর বাবার সাথে গল্প করেছে। মিসেস শান্তা অনেক তাড়া দিয়েও বাপ বেটির গল্পর আসর ভাঙতে পারেনি। জয়ীর বাবা নাসির সাহেবও জয়ীর চাকরি হওয়াতে খুবই খুশি। জয়ী তো একে একে অফিসের সব গল্প বাবাকে শুনিয়ে দিয়েছে। দেরি করে ঘুমানোর ফলে জয়ী এখনো বিছানার উপর হয়ে শুয়ে পড়েছে। এদিকে প্রায় 8টা বাজতে চলল। জয়ীর মা ওর ঘরে গিয়ে ঢুকে জোরে জোরে ডাকতে শুরু করলেন, কিন্তু ওর ঘুম যেন ভাঙারই নয়। জয়ীকে না উঠতে দেখে এবার ওর মা ওকে ধরে ঝাঁকাতে শুরু করলেন। স্ত্রী চেঁচামেচি শুনে নাসির সাহেবও জয়ীর ঘরে এলেন। ঘরে ঢুকেই বললেন, তুমি এত চেঁচাচ্ছ কেন? কি তুমি ওকে এমন ঝাঁকাচ্ছ কেন? তোমার নবাব জাতিকে ঘুম থেকে ওঠানোর ট্রেনিং হয়ে গেছে আমার। ওকে ধরে টানা হেঁচড়া না করলে উঠতে ভেবেছো? এই দেখো উঠছে। সরো দেখি তুমি। মিসেস শান্তাকে সরিয়ে নাসির সাহেব জয়ীর পাশে বসলেন। ওর মাথায় হাত বুলাতে বুলাতে কানের কাছে গিয়ে বললেন, ওঠো মামুনি, আজ না তোমার কাজের প্রথম দিন। জয়ী শুধু ওর মুখ দিয়ে শব্দ করছে। ওর বাবা আবারও বললেন, প্রথম দিনে দেরি হয়ে গেলে কিন্তু বস ঝাড়ি দেবে মা। বস কথাটা জয়ীর কানে যেতেই ও লাফিয়ে উঠল। উঠেই ঘড়িতে দেখলেন 8টা বাজে। মার দিকে তাকিয়ে বলল,
তোমাকে না বলেছিলাম আমায় ডেকে দিতে, তাও পারলে না। হ্যাঁ, বলেই জয়ী ওয়াশরুমে দৌড় লাগালো। মিসেস শান্তা রেগে গিয়ে তার স্বামীকে বললেন, দেখেছো আমি নাকি ওকে ডাকিনি, তুমি বলো আমি ওকে ডাকিনি। নাসির সাহেব মুস্কি হেসে স্ত্রীকে ধরে রুম থেকে বেরিয়ে এলেন। জয়ী ঝটপট শাওয়ার নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। নাস্তা করার সময়টুকু হাতে নেই। সিএনজি থেকে নেমে জয়ী দৌড়ে দৌড়ে অফিসে ঢুকলেন। হাতের ঘড়িতে দেখলো 8:49। যাক বাবা, ঠিক সময়ে পৌঁছাতে পেরেছি। জয়ী সেকেন্ড ফ্লোরে যেতেই দেখলো শুভ দুজনার সাথে হাসি মুখে কথা বলছে। শুভ যেভাবে হাত নেড়ে নেড়ে কথা বলছে, সেই ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে যে ও ওই দুইজনকে কিছু একটা বোঝাচ্ছে। জয়ী ওদের কাছে গিয়েই শুভর উদ্দেশ্যে বলল, গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং মিস জয়ী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি, আমিও ভালো আছি। আপনাকে এদের সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে রাফি আর ও হচ্ছে ইলমা। আর গাইস, ইনি হচ্ছে জয়ী, তোমাদের নতুন কলিগ। জয়ী ওই দুইজনের সাথে পরিচয় হয়ে নিল। রাফি আর ইলমাও জয়ীকে স্বাগতম জানালো। ইলমা, রাফি আর জয়ীর ডেস্কও পাশাপাশি। পরিচয় পর্ব শেষে শুভ বলল, আমরা 4 জনে একটা টিম, নতুন প্রজেক্টে আমি এই টিমের হেড। মোট 4টি প্রজেক্ট একসাথে শুরু হচ্ছে। প্রত্যেকটি টিমের একজন হেড আছে। তোমাদের কাজের ডাইরেকশন আমি দিব। যে কোনো ধরনের সমস্যা আমার সাথে নির্ভয় এবং নির্দ্বিধায় আলোচনা করবে। প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর প্রত্যেক টিম হেড সেটা এমডিকে হ্যান্ড ওভার করবে। টাইম খুব শর্ট, কাজ খুবই জটিল, তাই আজ থেকে শুরু হয়ে যাও। সবাই গিয়ে যার যার ডেস্কে বসে পড়ল। জয়ী পা বাড়াতেই শুভ ওকে পেছন থেকে বলল, মিস জয়ী, জি প্রথম কাজের কিন্তু খুব লোড নিতে হবে, পারবেন তো? ইনশাল্লাহ। আচ্ছা, আপনাকে তুমি করে বললে মাইন্ড করবেন? আসলে অফিসে আমার ছোট সবাইকে আমি তুমি করেই বলি। অবশ্যই বলুন, আমিও তুমি শুনতেই সুবিধা বোধ করব। আর মিস্ট্রিস বলাটাও দরকার নেই, শুধু জয়ী বললেই হবে। ইট সাউন্ডস মাচ বেটার। কুল, তো জয়ী যাও কাজে লেগে পড়ো। আমি একটু অব্রর সাথে কথা বলে আসি। শুভ চলে গেল। অভ্রর নাম শুনে জয়ী একটু ঠোঁট উল্টালো। তারপর নিজের ডেস্কে গিয়ে বসলো। ইলমা আর রাফির মাঝখানে জয়ীর ডেস্ক। জয়ী ইলমাকে বলল, আসো তোমাদের সাথে একটু সেলফি তুলি, আজ প্রথম পরিচয় বলে কথা। ইলমা আর রাফি একটু অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করলো। জয়ী এবার রাফিকে বলল, এই রাফি, তুমিও আসো। রাফি উঠে গিয়ে জয়ী আর ইলমার চেয়ারের পিছনে গিয়ে দাঁড়ালো। জয়ী কয়েকটা সেলফি তুলে বলল, আম্মু আর বাবাকেও তোমাদের ছবিগুলো দেখাবো। তারপর তিনজনই কাজে ডুব দিল। চললো টুকটাক কথা, মাঝে মাঝে আলোচনা। কিন্তু জয়ীর খুব খিদে পাচ্ছে। সকালের নাস্তাও করেনি বেচারি। জয়ী ইলমাকে বলল, লাঞ্চ টাইম কখন হবে ইলমা? আমার খুবই খিদা পেয়েছে। তো আর 20 মিনিট। তো চলো না এখনই ক্যান্টিনে যাই, সময় তো প্রায় হয়েই গেছে। স্যার যতটুকু কাজ দিয়েছিল ততটুকু তো প্রায় শেষ। না বাবা, এমডি স্যারের নজরে পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি ওনাকে বাঘের মতো ভয় পাই। কেন বকাবকি করে, গালিগালাজও করে নাকি? চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় নিশ্চয়ই। প্রথম দেখেই বুঝেছি এই বেটা আস্ত করলা সেদ্ধ। আরে এইগুলো কিছু করে না। তাহলে স্যার একদম শান্ত, খুব কম কথা বলেন, কিন্তু উনি তাকালেই আমার শরীরে জ্বর চলে আসে। কেন যে এমন হয় জানি না। জয়ী মনে মনে বলল, বুঝেছি, এইটা হলো ওই হাদারামটার চোখ রাঙিয়ে ভয় দেখানোর নিনজা টেকনিক। মিনিট পার হতে মনে হচ্ছিল ঘন্টা পার হয়ে যাচ্ছে। লাঞ্চ টাইম হতেই জয়ী ইলমা আর রাফির সাথে ক্যান্টিনে গেল। জয়ী অফিসে জয়েন করার পর থেকেই কাজের খুব চাপ। অল্প একটু সময়ের মধ্যে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে নিজেকে, পরিবেশের সাথে এবং নতুন মানুষগুলোর সাথে। ওকে দেখলে মনেই হয় না যে ও এই পরিবেশে নতুন। এই কয়েকদিনে অভ্র আর জয়ীর খুব কমই দেখা হয়েছে। জয়ী নিজে থেকেও অভ্রর সামনে পড়তে চায় না। অল্প সময় অফিসের কাজে জয়ীর এত পারদর্শিতার পিছনে শুভরও যথেষ্ট অবদান আছে।
শুভ দু একবার জয়ীর অতিরিক্ত কথা বলার হাসির খেয়ালও করেছে। যদিও অভ্র একবার অভিজ্ঞতা হয়েছিল জয়ীর বোকামি শোনার। অভ্র জয়ীকে পুরো দামে এড়িয়ে চলে। জয়ীর বেশি কথা বলার অভ্যাস ওরা একদমই পছন্দ নয়। জয়ী শুভর টিমে থাকায় অভ্র ওকে নিয়ে তেমন একটা মাথা ঘামায়নি। প্রত্যেকটা প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরেই এক এক প্রজেক্টের জন্য অভ্র প্রত্যেক টিমের হেডের সাথে এক এক জায়গায় গেছে। সেখানে গিয়ে প্রেজেন্টেশন সহ সব ফর্মালিটি পূরণ করেছে। পরপর 3টি প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর আজ জয়ীদের টিমের পালা। আজ অভ্র এবং শুভ কক্সবাজার যাবে। সব কাজ কমপ্লিট হওয়ার পর শুভ ওর টিমকে বলল, সবাই খুব ভালো কাজ করছো। আজ সবাই গিয়ে বাসায় বিশ্রাম নাও, কাল ফিরে এসে তোমাদের সাথে দেখা হবে। জয়ী, তুমি যাওয়ার আগে আমাকে সব ফাইলগুলো অ্যারেঞ্জ করে দিয়ে যেও। শিওর স্যার। কথা শেষ করে শুভ অভ্রর কেবিনে চলে গেল। ইলমা, জয়ী আর রাফি একসাথে দাঁড়িয়েছিল। রাফির দিকে তাকিয়ে জয়ী বলল, কি ব্যাপার রাফি, তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? আর বলো না, শরীরটা খুব খারাপ লাগছে। ভালোই হলো স্যার, আজকে বাসায় চলে যেতে বলেছেন। ও তাহলে যাও, বাসায় গিয়ে বিশ্রাম নাও। তোমরা দুজন একসাথে বেরিয়ে পড়ো, আমি শুভ স্যারকে ফাইলগুলো গুছিয়ে দিয়ে আসি। জয়ী ওর ডেস্কে গিয়ে সব পেপারগুলো গুছিয়ে 3টি ফাইলে অ্যারেঞ্জ করে শুভকে দেওয়ার উদ্দেশ্যে অভ্রর কেবিনে গেল। কেবিনের দরজায় নক করে একটু ফাঁক করে দেখলো অভ্র চেয়ারে বসে ফোনে কার সাথে যেন কথা বলছে। জয়ী ওখানে দাঁড়িয়েই বলল, মে আই কাম ইন? অভ্র জয়ীর দিকে তাকিয়ে ভেতরে আসতে ইশারা করলো। জয়ী আর চোখে অভ্রকে দেখছে। কেবিনে ঢুকে জয়ী ফাইলগুলো শুভর হাতে দিয়ে কথা বলছিল। অভ্র খেয়াল করলো শুভ আর জয়ী হেসে হেসে কথা বলছে। এর মধ্যেই অভ্র কান থেকে ফোন নামিয়ে রেখে দিয়েছে। জয়ী শেষে শুভকে বলল, বেস্ট অফ লাক ফর টুমরো স্যার। থ্যাংক ইউ। যাওয়ার আগে অভ্র দিকে তাকিয়ে জয়ী বলল, বেস্ট অফ লাক টু ইউ টু। কথাটা জয়ী ওকে বলেছে বুঝতে পেরে অভ্র ওর দিকে তাকিয়ে আস্তে করে উপরে নিচে মাথা নাড়ালো। সাথে সাথে জয়ীর শরীর রাগে জ্বলে উঠল। আরে, তোকে লাক উইশ করার কি হলো? অ্যাটলিস্ট থ্যাঙ্কস তো বলবি। মাথা নাড়ানোরই বা কি হলো? কথা বললেই মনে হয় 2 পাটি দাঁত মুখ থেকে খসে পড়ে যাবে। ওর ভুল হয়েছে আর বাড়িয়ে কথা বলতে যাওয়ার। ওরই ভুল হয়েছে আগ বাড়িয়ে কথা বলতে যাওয়ার। রাগে গজগজ করতে করতে কেবিন থেকে বেরিয়ে জয়ীর বাড়ির পথে রওনা হলো। শুভ অভ্রর পাশে বসতে বসতে বলল, কখন রওনা হবি? বিকেল 5টার দিকে। আচ্ছা, আমি তাহলে যাওয়ার প্রিপারেশন নিই। হুম। বিকেল 5টার দিকে অভ্র আর শুভ বেরিয়ে পড়লো কক্সবাজারের উদ্দেশ্যে। শুভ সাথে সাথে যাবে বলে আজ অভ্র ড্রাইভার নেয়নি। আজ ও নিজেই ড্রাইভ করবে। গাড়ি স্টার্ট করার মিনিট 10-এর মধ্যেই শুভর ফোনে ওর মার কল আসলো। শুভ ফোনে কথা বলার পরই কল কেটে জোরে বলে উঠলো, গাড়ি থামা, গাড়ি থামা অব্র। কি হয়েছে? নিতু আপা, তোকে বলেছিলাম না নিতু আপা প্রেগনেন্ট। আপার লিভার পেন শুরু হয়ে গিয়েছে। বাসায় মা একা, আমার যেতে হবে অব্র। কি? তাহলে কাল প্রজেক্ট হ্যান্ডওভার করব কিভাবে? দাঁড়া, তুই 2 মিনিট অপেক্ষা কর। অভ্র গাড়ি থামাতেই শুভ গাড়ি থেকে নেমে রাফির নম্বর ডায়াল করতে করতে একটা সাইডে গিয়ে দাঁড়ালো। রাফির সাথে কথা শেষ করে শুভ জয়ীকে ফোন করলো। জয়ী কল রিসিভ করতেই শুভ ওকে ওর প্রবলেমের কথা সবটা খুলে বলল। পরে ও জয়ীকে আকুতির সুরে বলল, জয়ী, এই অবস্থায় তুমি আমাকে হেল্প করতে পারো? প্লিজ, আমার বদলে তুমি যাবে? আমি কিভাবে যাব? আমি প্রথমে রাফিকেই কল করেছিলাম, কিন্তু রাফি খুব অসুস্থ। আর তুমি হয়তো জানো না যে ইলমা অব্রকে খুবই ভয় পায়। ইলমা কিছুতেই সামলাতে পারবে না। এই প্রজেক্টে ইনভলভ মানুষ বলতে এখন শুধুমাত্র তুমি। কিন্তু স্যার। প্লিজ জয়ী, আমার হাতে একদম সময় নেই। আমি জানি তোমাকে ঝামেলায় ফেলেছি। শুধুমাত্র একটা দিনের ব্যাপার। কাল সন্ধ্যার মধ্যেই আবার তুমি ঢাকায় ফিরে আসবে। প্লিজ, আই বেগ অফ ইউ। জি স্যার, আমি বুঝতে পারছি আপনার সমস্যা। আপনি কোথায় আছেন আমাকে লোকেশনটা টেক্সট করুন, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ সো মাচ জয়ী।
শুভ টেনশনে ঘামতে শুরু করেছে। চুল কেটে শার্টের হাতায় মুখ মুছতে মুছতে জয়ীকে লোকেশন টেক্সট করে অভ্রর সামনে এসে দাঁড়ালো। অভ্রও গাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছে। শুভ অভ্রকে বলল, প্রবলেম সলভ। জয়ী যাবে আমার বদলে তোর সাথে। হোয়াট? ওই মেয়ে? তোর মাথা ঠিক আছে? না। এখন কিছু করার নেই অভ্র, জয়ী এখন লাস্ট চয়েস। তুই চিন্তা করিস না, ও সবটা সামলাতে পারবে। আমি ওকে চিনি। না, ওই মেয়েকে আমি কিছুতেই সাথে নেব না। তুই এক কাজ কর, হসপিটাল হয়ে আয়। আমরা না হয় ঘন্টাখানেক পর রওনা হব। তুই এই কথাটা কিভাবে বললি? তুই ভালো মতোই জানিস যে দুলাভাই এই শহরে থাকে না, আর বাসায় পুরুষ মানুষ বলতে শুধুমাত্র আমি। আপার ডেলিভারির চেয়ে তোর এই প্রজেক্ট বড় হলো। আপা তো আমার, তোর তো না। তুই কেন আমার আপার কথা ভাবতে যাবি? আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোর চাকরি করি আমি, তোর গোলাম আমি। সরি। চলেন স্যার, ওখানে আমার বোন আর তার বাচ্চা মরলে মরুক, আমরা কক্সবাজারে যাই ডিল পূরণ করতে। কথাগুলো বলেই শুভ গিয়ে গাড়িতে বসলো। রাগ আর ক্ষোভে ওর মুখটা লাল হয়ে গেছে। অভ্র বুঝতে পারলো ওর কথাগুলো বড্ড বেশি অমানবিক হয়ে গেছে। সারা দিন মাথায় কাজের ধান্দা চললে যা হয় আর কি। অভ্র একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করলো। শুভর কাছে গিয়ে দেখলো ও কারো নাম্বার ডায়াল করছে। অভ্রকে জিজ্ঞেস করলো, কাকে ফোন করছিস? জয়ীকে। ওকে সামলাতে নিষেধ করব। তুই গাড়ি স্টার্ট কর, তাছাড়া আবার তোর দেরি হয়ে যাবে। গাড়ি থেকে নাম। শুভ তবুও গাড়ি থেকে নামলো না। অভ্র এবার গাড়ির দরজা খুলে শুভকে হাত ধরে নামালো। শুভ অভ্রর দিকে না তাকিয়েই বলল, তুই শুধু শুধু দেরি করছিস অভ্র। আমার প্রবলেম আমি ম্যানেজ করব, তুই চল। সিনেমা করিস না তো। ফাইন, ওই মেয়ে যাবে আমার সাথে। তুই চোখ মুখ ঠিক কর, দেখতে ভালো লাগছে না। শুভ ভুরু কুঁচকে অভ্রর দিকে তাকালো। মাঝে মাঝে শুভ এই ছেলেটার ভাবগতি বুঝতে পারে না। এখনই প্রজেক্ট করে মরে যাচ্ছিল, আবার এখনই মুখ ঠিক করার পেছনে লেগে আছে। কয়েক মিনিটের মধ্যেই জয়ী, অভ্র আর শুভর সামনে রিক্সা থেকে নামলো। শুভ দৌড়ে জয়ীর কাছে গিয়ে বলল, থ্যাংক গড তুমি এসেছো। আমি ভাবতেই পারিনি তুমি এত তাড়াতাড়ি চলে আসবে। আমি তো এই জায়গাতেই থাকি, তাই দেরি হলো না। হেঁটেই আসতে পারতাম, কিন্তু রিক্সা করে এলাম জলদি পৌঁছানোর জন্য। আপনি এখনো এখানে কেন? আপনার তো হসপিটাল থাকা উচিত। জি। হ্যাঁ এখনই যাব, তুমি এসো। জয়ী সাথে নিয়ে অভ্রর সামনে গিয়ে শুভ বলল, শোন অভ্র, তোর এখন এত কিছু না ভাবলেও চলবে। আমি সামলে নেব, তুই গাড়িতে বস, আমি তোকে হসপিটাল পৌঁছে দেই। যা। না না, তোরা বেরিয়ে পড়, আমি চলে যাব। জয়ীকে সাথে নিয়ে অভ্রর সামনে গিয়ে শুভ বলল। শুভ জয়ীর কাছে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, ট্রাস্ট মি জয়ী, তোমার বিন্দুমাত্র সমস্যা হবে না। কিন্তু যে কোনো দরকারে এনি টাইম জাস্ট কল মি, ঠিক আছে? জি। আচ্ছা, আমি তাহলে আসছি। শুভ কয়েক কদম যেতেই অভ্র পেছন থেকে ওকে ডেকে ওর কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, শোন, যে কোনো প্রয়োজনে কিন্তু আমায় কল করবি। হুম আচ্ছা শোন, হুম। তুই কি রাগ করেছিস? আরে যা বেটা। শুভ অভ্রর কাঁধে একটা চাপড় দিয়ে দৌড়ে দূরে মিলিয়ে গেল। অভ্র কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে আবার গাড়ির কাছে ফিরে এলো। জয়ীকে দেখেই ও ভাবতে পারছে না যে সামনের 24 ঘন্টা এই মেয়ের সাথে কিভাবে কাটাবে। সময় জিনিসটা এরকমই, পছন্দের মানুষের সাথে থাকলে সময়টা কখন যে চড়ুই পাখির মতো ফুরুত করে উড়ে যায় বোঝাই যায় না। আবার ঠিক সেই সময়টাই দীর্ঘ থেকে দীর্ঘতর ঠেকে যখন সঙ্গ দেয় একজন অপ্রিয় মানুষ। কিন্তু এই মানুষটা অপ্রিয় কেন ওর? আদৌ কি অপ্রিয়? এত কিছু ভাবতে ভাবতে অভ্র জয়ীর দিকে আর চোখে তাকালো। জয়ী আর অভ্র দুজন গাড়ির দুপাশে দাঁড়িয়ে আছে। জয়ী গাড়ির পিছনে দরজাটা খুলতেই অভ্র তৎক্ষণাৎ বলে উঠল, এক্সকিউজ মি। জানি জানি, এখন আপনি বলবেন যে পেছনের সিটে মালিকেরা বসে, আমি আপনার ড্রাইভার নই। ব্লা ব্লা ব্লা। আমি মোটেও পেছনের সিটে বসছি না, আমার ব্যাগটা রাখছিলাম। এমনিতেও আমার সামনের সিটে বসতেই ভালো লাগে। বলেই জয়ী ব্যাগটা পেছনের সিটে রেখে সামনের সিটে দরজা খুলে ধপ করে বসে পড়ল। অভ্র এখনো দাঁড়িয়েই আছে, মনে মনেই বলছে, শুরু হলো 2 লাইন বেশি বোঝা। জরুরি না হলে অভ্র কখনোই ওকে সাথে নিত না।
লম্বা শ্বাস নিয়ে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে অভ্র। ও জানে সামনের 24 ঘন্টায় এই মেয়ে ওকে হাজারো বিরক্তি এবং মাথা গরম করার মতো কারণ দেবে। আর দেরি না করে অভ্র বসে পড়লো গাড়িতে। গাড়ি চালাতে শুরু করলো। যদিও জয়ী বাইরে তাকিয়ে আছে, কিন্তু আর চোখে অভ্রকে দেখে আজ একদম ভেজা বেড়াল হয়ে থাকবে না ও। আজ এই হারামজাদাটারই দরকার ওকে। ওর তো কোনো দরকারে আর এই ছেলের সাথে যাচ্ছে না, তাই যত পারে ভাব নিয়ে চলবে আর ইচ্ছে মতো জ্বালাবে। জয়ী মনে মনে কথাগুলো বলছিল। জয়ীর ওর বাবা মায়ের কথাও মনে হচ্ছে। বাবাকে তো ফোনে কোনো মতে হজবরল বুঝিয়ে দিয়েছে, আর মাকে বলেছে যে কয়েকজন মিলে বিজনেস ট্যুরে যাচ্ছে। ওর মা তো কয়েকজন মেয়ে যাবে সে কথা বারবার জিজ্ঞেস করে পাগল করে দিচ্ছিল। যদি জানতো অভ্রর সাথে একা যাবে জয়ী, তাহলে আর কি ওকে আসতে দিত? জয়ী টালবাহানা করে তাড়াতাড়ি বেরিয়ে এসেছে। শুভর কথা আর আকুতি শুনে ওর এত মায়া লাগছিল যে আর মানা করতে পারেনি। গাড়ি চলছে দ্রুত গতিতে। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, দুজনই একদম চুপচাপ। জয়ীর তো মাথা ধরা শুরু হয়ে গেছে। মাত্র আধা ঘন্টা চুপ থাকতেই ওর অবস্থা নাজেহাল। এত লম্বা রাস্তা চুপচাপ কাটাবে কি করে? সেসব ভাবতে ভাবতেই ঢোক গিলল জয়ী। ওদিকে অভ্র এক মনের সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। ওকে দেখে বোঝাই যাচ্ছে না যে গাড়িতে ও ছাড়া আর অন্য কেউ আছে। জয়ী একটু পরপর নাড়াচাড়া করে উঠছে। কিছুক্ষণ যেতেই জয়ী ওর ব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করলো। তারপর ওর চুল থেকে একটা কালো ক্লিপ খুলে চিপসের প্যাকেটের মাঝ বরাবর বসিয়ে দিল। প্যাকেটটা ফটাস শব্দ করে ফুটো হয়ে সব হাওয়া বের করে দিল। হঠাৎ এমন শব্দ হওয়াতে অভ্র অবাক হয়ে জয়ীর দিকে তাকালো। তারপর জয়ীর এই আজব কাণ্ড দেখেই অভ্র নাক ছিটকাল। কি বিচ্ছিরি ব্যাপার! ক্লাস 1-2 এর বাচ্চারা কলম দিয়ে চিপসের প্যাকেট ফুটো করে না হয় মজা পায়, আর একটা স্নাতক সম্মান অর্জনকারী মেয়ে কিনা চুলের ক্লিপ দিয়ে চিপসের প্যাকেট ফাটাচ্ছে। ভাবতেও অস্বস্তি লাগছে অভ্র। এতক্ষণে জয়ী গোটা কয়েক চিপস মুখে পুরে নিয়েছে। জয়ী চিপসের প্যাকেটটা অভ্র দিকে এগিয়ে দিয়ে বলল, নিন। নো থ্যাঙ্কস, আরে নিন। আমি খাবো না, আপনি খান। প্যাকেটটা সরিয়ে নিল জয়ী। মনে মনে আওড়াতে লাগলো, না খাবি তো না খা, কে তোর পা ধরছে? ফর্মালিটি করতে হবে তাই করলাম। তোকে চিপস খাওয়ানোর জন্য আমি মরে যাচ্ছি না। ওর এখন কথা বলতেই হবে, তাছাড়া ও দম আটকে মরেই যাবে। জয়ী বলল, আচ্ছা, আমাদের পৌঁছতে কতক্ষণ লাগবে? 5-6 ঘন্টা লাগবে। আজকে রাস্তায় তেমন একটা জ্যাম নেই, তাই না? অভ্র কিছুই বলল না। ও চুপচাপ সামনে তাকিয়ে ড্রাইভ করছে। কিন্তু জয়ী এতেই দমে গেল না। মিনিট 5 পরেই আবারও বলল, জানেন, হিন্দি মুভিজ, হিন্দি সিরিয়াল এগুলোতেও দেখায় এরকমই জার্নিতে হঠাৎ গাড়ি খারাপ হয়ে যায়, পরে কোনো একটা জঙ্গলের ভেতর সারা রাত কাটিয়ে দেয়। হাউ অ্যাডভেঞ্চারাস, তাই না? মোটেও না। গাড়ি খারাপ হলে জঙ্গলে যেতে হবে কেন? আপনার ওই মুভিজ আর সিরিয়ালে জঙ্গলের মধ্যে আপনি কুটির স্থাপিত হয়ে যাবে। কুটিরের ভিতর গেলে দেখা যাবে কোনো লোকজনও নেই। কুটিরে আবার হারিকেনও থাকে, যার ভিতর কেরোসিনও থাকে। হঠাৎ দেখা যাবে জামা কাপড় আছে। রিডিকিউলাস। এক নিঃশ্বাসে কথাগুলো বলে অভ্র জয়ীর মুখ দেখে বোঝা যাচ্ছে একটা কথাও ওর পছন্দ হয়নি। আরে নাটক সিনেমাকে যদি লজিক দিয়ে বিবেচনা করা হয়, তবে সেটা সিনেমা বা নাটক থাকলো কি করে? জয়ী অভ্রর কথা উপেক্ষা করে বলল, সে যাই বলুন না কেন, মনে করেন এখন আপনার গাড়ি খারাপ হয়ে গেল আর আমরা রাস্তায় দাঁড়িয়ে লিফট চাইতে শুরু করলাম। হাউ থ্রিলিং! আমার গাড়ি যথেষ্ট নতুন, খারাপ হওয়ার প্রশ্নই আসে না। আর খারাপ হলেও ঠিক করানো কোনো ব্যাপার না। টায়ার পাঞ্চার হলে গাড়িতে স্টপিনেও আছে। আর গাড়ি যে আমি যথেষ্ট ভালো চালাই সেটা হয়তো আপনি এতক্ষণ ভালোই বুঝতে পেরেছেন। আপনার মুভি আর সিরিয়ালের মতো জার্নির অভিজ্ঞতা এই যাত্রায় হচ্ছে না। আর যদি আপনার থ্রিলিং এবং অ্যাডভেঞ্চারাস টাইপ জার্নি উপভোগ করার ইচ্ছে হয়, তাহলে অন্য কোনো সময় একা আসবেন। কথাগুলো শুনে জয়ীর প্রীতি জ্বলে গেল। কোন দুনিয়ায় বাস করে এই ছেলেটা? সামান্যতম রসকস নেই এর ভিতর। সব কথায় যেন পিঞ্চ মার্কা লাইন রেডিই থাকে। 2 ঘন্টা পার হয়ে গেল। এর মধ্যে জয়ী হাজারটা কথা বলেছে। অভ্র 2-1 হ্যাঁ হু করেছে। আবার কখনো শুনেও না শুনে মূর্তির মতো ড্রাইভ করেছে।
মাগরিবের আজান হয়ে গেল, চারদিকে অন্ধকার নেমে আসলো। হঠাৎ অভ্র গাড়ি থামিয়ে জয়ীকে বলল, আপনি একটু বসুন, আমি আসছি। কোথায় যাচ্ছেন? বললাম তো আসছি। জয়ীকে অভ্র আর কিছু বলার সুযোগ না দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। জয়ী মনে মনেই বলছে, গেল কোথায় লোকটা? ওয়াশরুমে? কিন্তু ওয়াশরুমে গেলে তো কোনো হোটেল বা রেস্টুরেন্টে যেতে পারতো। আশেপাশে কোনো পাবলিক টয়লেটও দেখা যাচ্ছে না। নিশ্চয়ই সিগারেট টানতে গেছে। ফিরলে টেস্ট করবে জয়ী যে ব্যাটা সত্যিই সিগারেট খেতে গিয়েছিল কিনা। এটা সে ভাবতে ভাবতে সামনের ব্রিজটার দিকে নজর গেল ওর। ব্রিজের নিচ দিয়ে স্বচ্ছ বিলের পানি বয়ে যাচ্ছে। গাড়ি থেকে নেমে সেদিকে পা বাড়ালো জয়ী। ব্রিজের উপর দাঁড়াতেই ঠান্ডা হাওয়া স্পর্শ করলো ওকে। জয়ী উৎসুক চোখে বহমান পানি দেখছে। মিনিট 10 কেটে যাওয়ার পর জয়ী পেছন থেকে ডাক শুনে পেল। এই যে। ও পিছনে ঘুরে দেখলো অভ্র দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে। জয়ী পানির স্রোতের মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিল যে অভ্রর কথা ওর মনেই ছিল না। জয়ী কিছু বলার আগেই অভ্র আবার বলে উঠল, আপনাকে আমি অপেক্ষা করতে বলে গেলাম আর আপনি গাড়ি থেকে নেমে ঘোরাঘুরি করছেন। কিছু একটা হয়ে গেলে? জয়ী কথাটা শুনে একটু অবাক হলো। ও খুব ভালো করেই জানে যে অভ্র ওকে পছন্দ করে না। হঠাৎ ওর জন্য এই ছেলের চিন্তা, আবার বলে কিনা কিছু একটা হয়ে গেলে। বাবা! জয়ীকে চুপ করে থাকতে দেখে অভয় আবার বলে উঠল, গাড়িটার কিছু হয়ে গেলে এখানে কি করতাম? আর আপনি দেখে রাখার বদলে এখানে এসে দাঁড়িয়ে আছেন। চলুন এখন। সাথে সাথে জয়ী বড় বড় চোখে অভ্রর দিকে তাকালো। মনে মনেই বলতে লাগলো, আরে শালা, এত চিন্তা তাহলে তোর গাড়ির জন্য? তাই তো বলি, ভূতের মুখে হঠাৎ রাম রাম শোনা যাচ্ছে কেন? অভ্র আবারও বলল, আপনি তো অনেকক্ষণ ড্রাইভ করলেন, একটু ব্রেক নিন। টায়ার্ড হয়ে গেছেন হয়তো। এখানটায় সুন্দর হাওয়া বইছে। কি হলো, চলুন। আমার এত টায়ার্ড লাগে না, আপনি চলুন, দেরি হয়ে যাচ্ছে। অভ্র আর কথা না বাড়িয়ে লম্বা লম্বা পা ফেলে গাড়ির দিকে এগোতে লাগলো। জয়ী ওর গালাগাল দিতে দিতে ওর পিছে ছুটলো। জয়ীও ওকে গালাগাল দিতে দিতে ওর পিছে ছুটলো। অভ্র গাড়ির কাছে না গিয়ে পাশের একটা কনফেকশনারি দোকানে ঢুকলো। জয়ী জিজ্ঞেস করলো, এখানে কেন? এখনো জার্নি 3-4 ঘন্টা চলবে। রেস্টুরেন্টে গেলে সময় নষ্ট হবে। আপনি কিছু খাবার নিয়ে নিন, গাড়িতে খেয়ে নেবেন। খুশি দেখে কে? শত শত কাজের মধ্যে ওর সবচেয়ে পছন্দের কাজ হলো খাওয়া। অভ্র একটা মিনারেল ওয়াটারের বোতল নিয়ে ঢকঢক করে পানি খেতে লাগলো। হঠাৎ জয়ীর দিকে চোখ যেতেই ও পানির বোতল নামিয়ে অবাক চোখে জয়ীর দিকে তাকিয়ে থাকলো। পরক্ষণে জিজ্ঞেস করলো, এসব কি নিয়েছেন? এগুলো একটু চাটনি, ম্যাঙ্গো বার, ডেয়ারি মিল্ক আর কোক। এগুলো তো সব অস্বাস্থ্যকর খাবার। আপনি পেট ভরার মতো কিছু নিতে পারতেন, ভালো মানের কিছু বিস্কিট অথবা কেক। এইখানে তো ফ্রুটসও অ্যাভেলেবল। না না, বিস্কিট আমার একদমই অপছন্দ। এগুলো সব আমার পছন্দের খাবার। জয়ীর কথা শুনে অভ্র ভুরু কুঁচকালো। জয়ী ওর পার্স থেকে টাকা বের করতেই অভ্র ওকে থামিয়ে বিল দিয়ে দিল। যেহেতু জয়ী ওর কাজেই ওর সাথে যাচ্ছে, সেহেতু জয়ীর সব খরচ ওঠানো ওরই দায়িত্ব। অভ্র দোকান থেকে বেরোনোর জন্য পা বাড়াতেই জয়ী ওকে জিজ্ঞেস করলো, আপনার জন্য কিছু নেবেন না? অভ্র ওর দিকে না তাকিয়েই ছোট্ট করে উত্তর দিল, না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।